জানালার কাছে বাইরে থেকে চাঁদের আলো এসে পড়ে যেন একটা সাদা আলপনা এঁকে দিয়েছে ঘরের উঠোন পেরিয়ে লম্বা বারান্দাটার কাছে। বারান্দার একপাশে আপন মনে বসে ঠিক কি যেন একটা করছিল জগৎ। একটা পায়ের শব্দের মতো কিছু শুনে সে মুখটা তুলে তাকালো উঠোনের দিকে। সে দেখতে পেল উঠোনের আধো অন্ধকারের মাঝে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা হাতে কি যেন একটা ধরে রয়েছে, আর কাঁধের কাছে একটা ঝুলি রাখা আছে। জগতের বয়স কম, মাত্র 11 বছর। অবাক হয়ে তাকিয়ে রইল অন্ধকারের দিকে। অন্ধকারের কাছ থেকে লোকটা হাঁটতে হাঁটতে এগিয়ে এলো তার কাছে। লোকটার মাথায় একটা কাপড় বাঁধা, মুখে একটা অদ্ভুত চতুর হাসি, চোখের দৃষ্টি উজ্জ্বল। লোকটা একবার এদিক ওদিক তাকিয়ে দেখে জগতের উদ্দেশ্যে বলল, বাবু, পুতুল নেবে বাবু? জগৎ অবাক হলো। লোকটার হাতে তো কোনো পুতুল দেখা যাচ্ছে না, তাহলে লোকটা পুতুল নেওয়ার কথা বলছে কেন? জগতের মনের কথা বুঝতে পেরেই বোধহয় লোকটা এবার ঝুলির ভেতর থেকে একটা পুতুল বার করে আনলো। তুলো দিয়ে তৈরি একটা পুতুল, লাল কাপড় জড়িয়ে পোশাক তৈরি করা হয়েছে। খুব ভালো যে দেখতে তেমন নয়, কিন্তু ছোটর মধ্যে অদ্ভুত দেখতে পুতুলটা। লোকটা সেই পুতুলটা নিয়ে ছুঁড়ে দিল জগতের দিকে বারান্দার কাছে। তারপর বলল, নিয়ে যাও, এই পুতুল নিয়ে সব সময় খেলা করবে বাবু, বুঝলে? আমি চলি। পুতুলটা পড়েছিল জগতের থেকে একটু দূরে। লোকটা যেমন অন্ধকারের মধ্যে এসেছিল, ঠিক তেমন ভাবেই অন্ধকারেই কোথাও মিলিয়ে গেল। বারান্দার একদম শেষ প্রান্তের দিকে ছোট রান্নাঘর। সেইখানে তখন জগতের মা মালিনী রান্নার কাজে ব্যস্ত। এই সমস্ত কিছু সে জানতে পারল না। জগৎ পুতুলটা হাতে তুলতেই তার মনটা খুশিতে ভরে উঠল। ভারী সুন্দর পুতুল, সুন্দর কালো রং দিয়ে চোখ, নাক, মুখ আঁকা রয়েছে। লাল রঙের কাপড়টার উপর হাত দিয়ে জগৎ আস্তে আস্তে বলল, ভারী সুন্দর পুতুল তো। এই পুতুলটাকে আমি আমার ঘরে বিছানার কাছে রাখবো। এমন সময় রান্নাঘর থেকে মালিনী ডেকে উঠল, জগৎ, কোথায় গেলি? এই জগৎ! জগৎ তখন তাড়াতাড়ি পুতুলটাকে জামার মধ্যে লুকিয়ে ফেলল। তারপর তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। মালিনী রান্নার কাজে ব্যস্ত ছিল বলে জগতের দিকে তাকিয়ে দেখেনি। সে অন্যমনস্কভাবে বলল, সন্ধে পেরিয়ে গেছে, ঘরে গিয়ে বস। অন্ধকারে বারান্দার কাছে থাকতে হবে না। বাবা এক্ষুনি এলেই খেতে দেব। কাল সকালে আবার বাবা বেরিয়ে যাবে। বাবা কোথায় যাবে মা? আমায় নিয়ে যাবে না? তোকে নিয়ে গেলে কি করে হবে বলতো? বাবাকে তো কাজের জন্য এখানে ওখানে যেতে হয়। আজ রাতে এসে আবার কাল সকালে বেরিয়ে পড়তে হবে। তুই ঘরে গিয়ে বস। তোর জন্য আমি আজকে মাছ ভাজা করেছি, দেখবি? মাছ ভাজার কথায় জগৎ খুশি হলো। জামার মধ্যে যে পুতুলটা লুকানো রয়েছে সেটা সে ভুলে গেল। ঘরের মধ্যে ভেতরে গিয়ে ঢুকতেই ঘরের আলোটা যেন দপ করে নিভে গেল। এসব কেন হচ্ছে সেগুলো জগৎ খেয়াল করল না। বিছানার উপর উঠে বসে জামার ভেতর থেকে পুতুলটা বাইরে বার করে আনতেই একটা ব্যাপার খেয়াল করল জগৎ। পুতুলটাকে একটু বড় বলে মনে হচ্ছে না? আর জামার ভেতরে পেটের কাছে ঠিক যেখানে পুতুলটাকে সে ঢুকিয়ে রেখেছিল সেখানে কেমন জ্বালা জ্বালা করছে। জগৎ লক্ষ্য করল না কখন যেন ঘরের আলোটা কমে এসেছে, আর ঘরের ভেতরে
এক অদ্ভুত আলো আঁধারি তৈরি হয়েছে। তার মধ্যে একটা অদ্ভুত দর্শন কালো ছায়া পুতুলটা থেকে ধোঁয়ার মতো আস্তে আস্তে বেরিয়ে গোটা ঘরের ভেতর ছড়িয়ে পড়ছে একটু একটু করে। সেই সময় মালিনী ঘরে ঢুকতেই অদ্ভুত গন্ধটা পেয়েছিল। হুম এই জগৎ, ঘরে কিছু করেছিস নাকি রে তুই? ততক্ষণে জগৎ পুতুলটাকে বিছানার এক পাশে বালিশের তলায় রেখেছিল। সে একেবারে অস্বীকার করল যে সে কিছুই করেনি। মালিনী অবাক হয়ে ঘর থেকে বের হতে যাবে, এমন সময় পেছনে ফিরতেই ঘরের মধ্যে জ্বলতে থাকা আলোটা একবার ধকধক করে নিভে গেল, আর মনে হলো ঘরের ভেতর থেকে একটা কালো ছায়া সাপের মতো দরজার এক পাশ থেকে বেরিয়ে যাচ্ছে। ঘরের ভেতরে বিছানার উপরে থাকা জগৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল বিছানার ওপরে। মালিনী ভয়ে চিৎকার করে উঠল। তার চিৎকারটা চারপাশে ছড়িয়ে পড়ল সেই রাতের অন্ধকারে। সে তোমরা যাই বলো না কেন, আমার জীবনে আমি এমন কিছু অদ্ভুত ব্যাপার দেখেছি যে কথা তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না। তারানাথ তক্তপোষের ওপরে বসেছিল। আজ সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল। আমরা আজ তাড়াতাড়ি এসে পড়েছি। সকালে সবেমাত্র চায়ের কাপে চুমুক দিয়েছি, এমন সময় কিশোরীর আগমন। বললাম, কি ব্যাপার বলো তো, আজ সকাল সকাল এত তাড়াতাড়ি চলে এলে? আসলে একটা কাজে এসেছিলাম, আর সকালেই আসার কথা ছিল। কতক্ষণ লাগবে তা নিয়ে নিশ্চিত ছিলাম না, তাই ভাবলাম তাড়াতাড়ি আসি, কিন্তু কাজ মিটে গেল খুব দ্রুত। আবার ফিরে যাব, তাই এখনই চলো বেরিয়ে পড়ি। আকাশের অবস্থা ভালো নয়। আজ না হয় ঘন্টাখানেক আগেই ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে পৌঁছালাম, তাতে ঠাকুরমশাই বেশ খুশিই হবেন। কিশোরী কথাটা মিথ্যে বলেনি। সপ্তাহে একটা দিন আমরা তার কাছে যাই। তাছাড়া এই একটা দিনেও যদি কখনো যাওয়া না হয়, তাহলে তারা না আমাদের জন্য অপেক্ষা করে থাকে। আসলে তার কাছে যারা আসে তারা খদ্দের কিংবা নিজেদের নানান বিপদ আপদের কারণেই এসে থাকে। আলাদা করে তো আর কেউ তার কাছে আসে না। চারির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সে বেচারি খুব বেশি আসতেও পারে না। ও নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকে। এই তো আগের বাড়ি যখন চারি এসেছিল তখন বলেছিল কত ব্যস্ততার জীবন তার। তাছাড়া তার চারি যে রীতিমতো গিন্নি হয়ে উঠেছে তা দেখে আমাদেরও ভালো লেগেছিল। তাই কিশোরী যখন তাড়া দিল, আমিও আর দেরি না করে পথে নামলাম। ভাগ্যিস সঙ্গে করে ছাতা এনেছিলাম, কারণ মটলেনের কাছে যখন আমরা এসে পৌঁছেছি তখন বৃষ্টি নেমেছে সামান্য। ছাতায় মাথা করে খানিকটা তেলে ভাজা নিয়ে তারানাথের বাড়িতে পৌঁছে দেখি তারানাথ দাওয়ার কাছে বসে আপন মনে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। আজ সকাল সকাল তোমরা এলে, একটা ব্যাপার লক্ষ্য করেছো? আজ কিন্তু সূর্যের দেখা এখনো পাওয়া যায়নি। সূর্যের দেখা না পাওয়া গেলেও এই আমাদের দেখা কিন্তু আজ সকাল সকাল পাওয়া গেছে ঠাকুরমশাই। আজ কিন্তু অনেক গল্প শুনবো। আজ না হয় বড় কোনো গল্পই আমাদের শোনাবেন। ঠিক আছে, কিন্তু আজ মনটা বড় চঞ্চল হয়ে রয়েছে। বারবার যেন মনে হচ্ছে কোথাও কেউ একজন আমার কথা ভাবছে কিংবা আমার কথা বলছে। আপনি তো অনেক কিছু বুঝতে পারেন। হয়তো আপনি যেটা ভাবছেন সেটাই সত্যি। হয়তো কেউ কোনো বিপদে পড়ে আপনার সাহায্য চাইছে। তারানাথ সামান্য হাসল। আমাদের সঙ্গে আনা তেলেভাজার ঠোঙাটা খুলে একটা রেকাবিতে করে সেগুলো আমাদের সামনে এনে দিল। তারপর বলল, আরে আমার কি আর এখন সে সময় আছে? সে তখন অন্য এক সময়ের কথা ছিল। মাতু পাগলি আর মধুসুন্দরী দেবীর জন্য যে ক্ষমতা পেয়েছিলাম তা দিয়েই তো এতদিন ধরে চলেছে।
কিন্তু সেই ক্ষমতা এতদিন কমে এসেছে। এখন কি আর আমি অত কিছু করতে পারি? কথাটা তারানাথ বললেও আমরা জানি কিশোরীর মাসির বাড়িতে গিয়ে যে বিপদে আমরা পড়েছিলাম সেখান থেকে তারানাথ আমাদের উদ্ধার করেছিল। তাছাড়া আরও কয়েকটা ব্যাপার এই কয়েক মাসের মধ্যে ঘটেছে যাতে তারানাথকে এই বর্তমান সময়েও নানান বিপদের সম্মুখীন হয়ে সেই বিপদ থেকে বেরিয়ে আসতে হয়েছে। আমরা সেটার প্রত্যক্ষদর্শী, তাই বুঝতে পেরেছি আমাদের সামনে বসে থাকা তারানাথ গল্পে শোনা তারানাথের মতো কাজ করতে না পারলেও ওই যে কথায় আছে না, মরা হাতি লাখ টাকা, আর ইনি তো একেবারে স্বয়ং জলজ্যান্ত তারানাথ তান্ত্রিক। তাই নাকি? তাহলে হয়তো কেউ আপনার কাছে আসবে বলে বেরিয়ে পড়েছে, তাই আমরা থাকতে থাকতে এসে পড়লেই হলো। কিন্তু আজ একটা গল্প আমরা শুনবো। গল্প বলতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেন জানি সকাল থেকে এটাও মনে হচ্ছে আজ তোমাদের গল্প শোনা হবে না। এই কথায় আমাদের দুজনের মাথায় যেন বাজ পড়ল। সকাল সকাল এখানে এসে গল্প না শুনে ফিরে যেতে হবে। সে তো আমরা জানি, আপনার কথা কিন্তু আমরা বিশ্বাস করি যে আপনি অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হন, নানা রকম বিপদে পড়েন, সেখান থেকে আবার বেরিয়েও আসতে পারেন, এই সব কথা। কিশোরীর শেষের কথাটার মধ্যে কি একটা খোঁচা ছিল। বেশ বুঝতে পারলাম তারানাথ মনক্ষুণ্ণ হয়েছে। কিছু একটা বলতে যাবে তারানাথ, ঠিক সেই সময় বাইরের দিকে তাকিয়ে দেখতে পেল একটা লোক বাড়িতে এসে ঢুকছে। নিচু করে পরা ধুতি, মাথায় এলোমেলো উস্কো খুস্কো চুল, মুখে একটা ক্লান্তির ছাপ। তাড়াহুড়োতে বোধহয় চলে এসেছে, কারণ জামাটা যেটা পরে আছে সেটা সামান্য নোংরাই বলা চলে। পরনের ধুতিটা বেশ পরিষ্কার এবং জামাটা খানিকটা নোংরাটে দেখেই মনে হলো লোকটা তাড়াহুড়ো করে এখানে এসেছে। আমাদের সম্পূর্ণ অগ্রাহ্য করে লোকটা উপরে উঠে এলো। তারপর তারানাথকে উদ্দেশ্য করে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমায় চিনতে পারছেন? তারানাথ লোকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নারায়ণ বিশ্বাস? কিন্তু নারায়ণ তোমার তো এইখানে থাকার কথা নয়। যতদূর মনে পড়ে বেশ কয়েক মাস আগে তুমি আমার কাছে এসেছিলে, তখন তুমি গোসাইপুরের কাছাকাছি থাকতে, কিন্তু এখন কোথা থেকে এলে? সে অনেক কথা ঠাকুরমশাই, সে কথা অন্য এক সময় বলবো। কিন্তু কিন্তু আজ বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বসো বসো, তোমার সব কথাই শুনছি আমি। এইখানটায় বসো। এই দেখো, এরা হলো। এতক্ষণে লোকটা যেন আমাদের দেখতে পেয়েছে। আমাদের দিকে তাকিয়ে দুঃখ দুঃখ গলায় বলল, আপনারা ভদ্রলোক, তাই আমার এমন ব্যবহারে কিছু মনে করবেন না। আসলে মাথাটা ঠিক নেই তো, কি যে করব বুঝতে পারছি না। আপনাদের আমি দেখলাম, কিন্তু ঠাকুরমশাইয়ের সাথে কথা বলবো বলে তাড়াহুড়োতে আপনাদের নমস্কার করা হয়ে ওঠেনি। নমস্কার, আমি নারায়ণ বিশ্বাস। লোকটার এটা বলার প্রয়োজনীয়তা ছিল না। তার কথা এবং চঞ্চল ভাব দেখেই আমরা বুঝতে পেরেছিলাম। কিশোরী আর আমি তাকে আশ্বস্ত করতেই লোকটা আমাদের পাশে এসে বসে পড়ল। তারানাথ বেশ কিছুক্ষণ তার কপালের দিকে তাকিয়ে থেকে বলল, ব্যাপারটা তো বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু এতটা দেরি করে আমার কাছে এলে কেন নারায়ণ? কার বিপদ হয়েছে? তোমার ছেলে জগতের নাকি তোমার স্ত্রী মালিনীর? এইবার নারায়ণ আর সামলাতে পারল না। তার চোখের কোল বেয়ে জল নেমে এলো। দুটো হাত জড়ো করে তারানাথের সামনে মাটির উপর একেবারে যাকে বলে উপর হয়ে বসে কাঁদো কাঁদো গলায় বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার একমাত্র প্রাণের ধন আমার ছোট্ট ছেলেটা জগৎ। এতদিন আমি তেমন কিছু ভাবিনি, মনে করেছিলাম তেমন কিছু হয়তো নয়, কিন্তু
এখন যে দেখছি ব্যাপারটা অনেক বড়। আর এসব এসব কিছুর পিছনে আছে ওই পুতুলটা। বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, পুতুলটাকে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছি, আগুনে পুড়িয়ে দিয়েছি, অথচ তারপরেও যেন কিছুই হলো না। লক্ষ্য করলাম তারানাথের মুখটা যেন কেমন হয়ে গেল মুহূর্তের জন্য। কিছু একটা বলতে গিয়েও সে সেটা বলতে পারল না। আমাদের দিকে একবার তাকালো, মুখের ভাবটা যেন এই বলেছিলাম না, কে যেন আমার নাম করছে, আমার কথা ভাবছে। কিন্তু এখন তারানাথের মুখে আত্মসন্তুষ্টি কিংবা গর্ববোধ দেখতে পেলাম না। আমি যেটুকু দেখতে পেলাম সেটুকু আমাদের বোঝানোর জন্য আর কি। নারায়ণের এমন অবস্থা দেখে আমাদের মতো অচেনা মানুষদেরই মনে একটা দুঃখ বোধ তৈরি হয়েছে। আর তারানাথ তো তাকে চেনে। তারানাথ নিজের হাতটা নারায়ণের কাঁধের উপর রাখল, কিন্তু পর মুহূর্তে হাত সরিয়ে ফেলল। ঘটনাটা এত আকস্মিকভাবে ঘটে গেল যে নারায়ণ পর্যন্ত অবাক হয়ে গেছে। তারানাথের এমন আচরণে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে তার দিকে। আমরা তাকিয়ে দেখি তারানাথের চোখ দুটো এক মুহূর্তের মধ্যে বিস্ফারিত হয়ে গেছে। প্রায় সঙ্গে সঙ্গে তারানাথ চিৎকার করার মতো বলে উঠল, সর্বনাশ! তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার এই উপরে ফতুয়াটা খুলে ফেলো। এমন নির্দেশে আমরা তিনজনেই প্রায় অবাক হয়ে গেছি। কিন্তু নারায়ণ বাক্য ব্যয় না করে তার ফতুয়াটা খুলে ফেলল। আর সঙ্গে সঙ্গে একটা অবাক জিনিস লক্ষ্য করলাম আমরা। তার ফতুয়ার ভেতরের অংশে কালো কালো পোকার মতো যেন একটা জিনিস কিলবিল করছে। একবার দেখে পোকা বলে মনে হতে পারে, কিন্তু এগুলো পোকা নয়, ছোট ছোট কি যেন একটা। ফতুয়াটা খুলে সেটা উল্টে দিতেই কালো পোকাগুলো সুরসুর করে যেন আবার উল্টো দিকে ফতুয়ার মধ্যে লুকিয়ে পড়ল। তারানাথ সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পড়ল। তারপর তেল আর একটা দেশলাই কাঠি এনে ফতুয়াটাকে বাড়ির উঠোনের মধ্যে এনে ফেলল। ততক্ষণে বৃষ্টি কমে গেছে। আমরা অবাক হয়ে তার কর্মকাণ্ড দেখছি। কিছু যে প্রশ্ন করব সে সাহস পাচ্ছি না। যুক্তিবাদী কিশোরী পর্যন্ত থমথমে হয়ে তারানাথের কাজ দেখে চলেছে। আগেই বলেছি, সূর্য কিন্তু আজ দেখা যায়নি। গোটা আকাশটা কালো মেঘে ঢেকে রয়েছে। ফতুয়ার উপরে তেল ঢেলে আগুন দেওয়া হলো। তবু আশ্চর্য কাণ্ড, ফতুয়াটা পুড়ল না। সেই জ্বলন্ত দেশলাই কাঠি ফতুয়ার গায়ে লাগার সঙ্গে সঙ্গে যেন দপ করে নিভে যায়। বেশ কয়েকবার চেষ্টা করলো তারানাথ, কিন্তু পারল না। এদিকে নারায়ণ তো ব্যাপারটা দেখে আরো ভয় পেয়ে গেছে। তার গোটা শরীর যেন থরথর করে কাঁপছে। আমি আর কিশোরী মিলে তাকে কোনো রকমে ধরে রেখেছি। নারায়ণ কাঁদতে কাঁদতে বলল, কি ব্যাপার হলো বলুন তো? সামান্য একটা ফতুয়া তেল দিয়ে আগুনে দেওয়ার পরও কিছুতেই পুড়ছে না। আপনি চিন্তা করবেন না, কিছু একটা ব্যাপার নিশ্চয়ই হয়েছে। তারানাথ যখন আছে চিন্তা নেই। আমার মনে হয় ঠাকুরমশাই কিছু একটা বুঝতে পেরেছে। কালো কালো যে পোকার মতো জিনিসগুলো ছিল সেগুলো হঠাৎ করে কোথায় যেন উধাও হয়ে গেল, দেখলে? ওই দেখো। শেষের কথাটা বলতে বলতে কিশোরী আঙুল তুলে ফতুয়ার দিকে দেখিয়েছিল। আমিও তাকালাম আর দেখলাম সে কালো রঙের পোকার মতো জিনিসটা ফতুয়া থেকে বাইরে বেরিয়ে গেছে, যেন একদলা পিঁপড়ে একসঙ্গে জড়ো হয়েছে। সেগুলো মাটির উপরে ভর করে বাইরের দিকে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারানাথ ছাড়ল না। তাড়াতাড়ি দেশলাই কাঠি জ্বালিয়ে তাদের গায়ের উপর ফেলতে একটা উৎকট পচা গন্ধে চারপাশটা ভরে উঠল। আর তার সঙ্গে সঙ্গে যেন মনে হলো আমরা শ্মশানে এসে দাঁড়িয়েছি। শ্মশানের কাঁচা মাংস পোড়া গন্ধ
আমাদের নাকে এসে ধাক্কা দিয়েছে। তারানাথ একটা দেশলাই কাঠি জ্বালিয়ে ফতুয়ার উপর ফেলতেই সেটা এবার দাউ দাউ করে জ্বলে উঠল। আর তারানাথ আস্তে আস্তে বলল, ব্যাপারটা খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। জগৎ আর মালিনী দুজনেই বোধহয় খুব বিপদে পড়ে আছে, খুব বড় বিপদ। নারায়ণ, তুমি অনেক দেরি করে আমার কাছে এসেছো। তোমার ছেলেটাকে বাঁচাতে পারবো কিনা বলতে পারি না। নারায়ণ যেভাবেই হোক এতক্ষণ নিজেকে সামলে নিয়েছিল, কিন্তু তারানাথের মুখে এমন কথা শুনে সে ধপ করে মাটির উপরে বসে পড়ল। দু হাতে নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বলতে লাগলো, আপনি আপনি আমার একমাত্র ভরসা ঠাকুরমশাই। ওই ছেলেটা ছাড়া যে আমাদের আর কেউ নেই। যেভাবেই হোক জগৎকে বাঁচাতে হবে ঠাকুরমশাই। আমি সব বলছি, সব কথা বলছি আমি। চোখের সামনে এমন দৃশ্য কিন্তু আমরা কমই দেখেছি। তারানাথের মুখে শোনা অদ্ভুত ঘটনা কিশোরী খুব একটা বিশ্বাস করে না, আমি জানি। আমি বিশ্বাস করি, কিন্তু মাঝে মাঝে বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানের দোলা চলে আমাকেও দুলতে হয়, আর বিশ্বাস করা যায় না। কিন্তু আজ চোখের সামনে যে ব্যাপারটা দেখতে পেলাম, সেটাকে অবিশ্বাস করব কি করে? অমন কালো পিঁপড়ের মতো গোল গোল আকারের পোকা আমি এর আগে দেখিনি। পোকাগুলো মাটির উপর দিয়ে চলতে চলতে আগুন লাগতেই অমন যে দাউ দাউ করে জ্বলে উঠল, আর সেই অদ্ভুত গন্ধটা। সব থেকে বড় কথা, ওই সামান্য ফতুয়া এতক্ষণ ধরে যেটা দেশলাই কাঠিতে জ্বলল না, পোকাগুলো বেরিয়ে যাওয়ার পরে কেমন দাউ দাউ করে জ্বলে উঠল। তারানাথ একটা লাল কাপড়ে মোড়া ঘটি এনে তার থেকে কিসের জল যেন ওখানে একটু ছিটিয়ে দিল। তারপরে সেইটা দিয়ে নারায়ণকে ভালো করে গোটা শরীরটা মুছে আসতে বলল। তারানাথের ঘরে তোলা জল ছিল, সেই জলে নারায়ণকে স্নান করে নিতে বলল। স্নান করে নারায়ণ আবার সেই ধুতির বদলে তারানাথেরই একটা লাল রঙের কাপড় জড়িয়ে খালি গায়ে যখন বসল, তখন তার গায়ের দিকে তাকিয়ে আমরা চমকে উঠলাম। তার গোটা শরীরে ছোট্ট ছোট্ট চাকা চাকা কালচে রঙের দাগ তৈরি হয়েছে, তবে সেগুলো খুব বেশি বড় নয়, সহজে চোখে পড়বে না। যেন মনে হবে গোটা শরীরে বসন্তের গুটির মতন কালো কালো গুটি বেরিয়েছে। তারানাথ একভাবে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল, তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা তো তন্ত্রমন্ত্রে বিশ্বাস করো না, কালো জাদুতেও বিশ্বাস করো না, কিন্তু নারায়ণের উপরে কেউ কালো জাদু করেছে। সঠিকভাবে বলতে গেলে নারায়ণ নয়, নারায়ণের ছেলে জগতের উপরে করেছে। সবকিছু খুলে বলো তো নারায়ণ। তোমার কোনো চিন্তা নেই, আমি যাব তোমার সঙ্গে। যত দূরেই হোক না কেন তোমার বাড়ি, আমি তোমার সঙ্গে যাব। তোমার ছেলেটাকে সেই ছোটবেলায় একবার দেখেছিলাম। নারায়ণ তখন খানিকটা নিজেকে ধাতস্থ করে ফেলেছে। আগুন আর লোহা তার কপালে ছুঁয়ে দিয়ে কি যেন মন্ত্র বিড়বিড় করেছিল তারানাথ। আমরাও তো কিছু বুঝতে পারিনি, তবে এটুকু বুঝেছি তার পোশাকের মধ্যে কিছু একটা ছিল। এখন তাই তার পোশাক বদলে তাকে শুদ্ধ করে আমাদের সামনে বসানো হয়েছে। আপনার সম্পর্কে আমার সম্পর্ক আজকে নয় ঠাকুরমশাই। আজ থেকে অনেক বছর আগেই প্রথম আপনার সাথে দেখা হয়েছিল। তখন নেহাতি কাকতালীয়ভাবে দেখা। 6 মাস আগে আমি আপনার কাছে এসেছিলাম, যখন তখন গোসাইপুরে থাকতাম। এই 2 মাস হলো এই কলকাতাতে আমার এক আত্মীয়ের বাড়িতে এসে উঠেছি। আত্মীয়ের বাড়ি বলতে সেও দূর সম্পর্কের। তার কোনো সন্তানাদি ছিল না। সেই আত্মীয় মরবার সময় আমাদের এইখানে ডেকে পাঠান, আমিও এসেছিলাম।
তার সঙ্গে আমার এক দূর সম্পর্কের ভাই এখানে এসেছিল, কিন্তু সেই আত্মীয় আমার ভাইকে তার সম্পত্তি কিছুই দিল না। আসলে তার গ্রামে তার জমি জমা, বাড়ি ঘর, পুকুর সব কিছুই আছে। এক কথায় বলতে গেলে নবীনপুরে তার বিশাল অবস্থা। তবু যে কেন সে ওইটুকু বাড়ি আর ওইটুকু জায়গার জন্য এখানে এসেছিল তা আমি ভালো করে জানি না। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার এই আত্মীয় মানে দূর সম্পর্কে জেঠুকে দেখার জন্য এসেছে, কিন্তু পরে জেঠুর মুখে শুনেছিলাম সে ওই সম্পত্তি চেয়েছিল। আমার কথা তো আপনি জানেন, প্রথমবার আপনার সঙ্গে দেখা হওয়ার সময় আমার মা মারা যায়। তারপরে বাবা মারা গিয়েছিল বছর দুয়েকের মধ্যে। সম্পত্তি যেটুকু পেয়েছিলাম তাতে মানুষ বাস করা যায় না। গরুর খাটাল বোধ হয় তার চেয়েও বড় হয়। তাই সেই সম্পত্তির অংশটুকু সামান্য কিছু পয়সায় দাদাদের হাতে তুলে দিয়ে ঘর ছেড়েছিলাম। বিয়ে তার আগেই করেছিলাম। বউটাকে নিয়ে আর সন্তানকে নিয়ে সেই গোসাইপুরে একটা ভাড়া বাড়িতে গিয়ে উঠেছিলাম। তাই ওই সম্পত্তিটা আমার দরকার ছিল। সম্পত্তি না হলেও সামান্য বাড়িটুকু আমায় দিলেই হতো। আমার সেই জেঠু ব্যাপারটা বুঝেছিল, তাই আমার বউ ছেলেকে তার কাছে রেখে আমি তার ব্যবসার কাজে এখানে ওখানে যেতাম। একদিন সে মারা গেল। তার শ্রাদ্ধ শান্তি নিজের সামান্য অর্থে এবং তার জমানো অর্থে বেশ ভালো করেই করলাম। তারপরে বউ আর ছেলেকে এখানে রেখে নিশ্চিন্তে ব্যবসার কাজে মন দিলাম। সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল। সপ্তাহখানেক আগে একদিন যখন বাড়ি ফিরলাম, দেখি আমার বউ আমার ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে রয়েছে। বারান্দার মধ্যে আমার দেখতে পেয়ে সে ছুটে এলো আর কান্না ভেঙে পড়ল। আমি তাকে বললাম, আরে কি হয়েছে বলবে তো? তুমি তো ভয় পাওয়ার মতো মেয়ে নাও। তাহলে এই এই বাড়িতে কিছু একটা আছে, তুমি আমার কথা বিশ্বাস করো। এইখানে কিছু একটা আছে। একটা একটা কালো মতো ছায়াকে আমি বাইরে বেরিয়ে যেতে দেখেছি। আমার 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 বড্ড ভয় করছে। জগতের দিকে তাকিয়ে দেখি সে কিন্তু ভয় পায়নি, অর্থাৎ সে কিছু দেখতে পায়নি, তবে অবাক হয়ে গেছে। সে আমার দিকে এগিয়ে এলো। তাকে কোলে নিতে বুঝতে পারলাম ভয় সে পেয়েছে, কিন্তু মালিনীর মতো অতটা নয়। তারপর আসলে কি দেখেছিল বৌমা? মালিনী যা দেখেছিল সে কথা আপনি তার মুখে শুনবেন, কিন্তু বুঝতে পেরেছিলাম মালিনী সত্যি কিছু দেখেছে। সে ভয় পাওয়ার মতো মেয়ে নয় ঠাকুরমশাই। তাকে আর জগৎকে একা রেখে কত রাত আমি ব্যবসার কাছে বাইরে থেকেছি। কতদিন বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4-5 দিনের বেশি কেটে গেছে। তাছাড়া যেখানে সেই বাড়ি আর সেই সম্পত্তি আমরা পেয়েছিলাম তার আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে। মালিনী চিৎকার শুনে অনেকেই ছুটে এসেছিল, কিন্তু তারা এসে কোনো কিছু দেখতে পায়নি। সকলেই মনে করেছে আলো আঁধারিতে মালিনী হয়তো ভুল কিছু দেখেছে, কিন্তু মালিনী ভুল দেখার মতো মেয়ে নয়, সেটা বুঝতে পারলাম মাত্র 2 দিন পরে। সেদিন সকালেই আমার বেরিয়ে যাওয়ার কথা ছিল, আর ফিরলাম সেদিন সন্ধ্যার দিকে। আসলে ব্যবসার কাজে মাঝে মাঝে যেমন বাইরে থাকতে হয় কয়েকদিনের জন্য, তেমনভাবে না হলেও সকালে গিয়ে সন্ধ্যের সময় ফিরে এসেছিলাম। সন্ধ্যার সময় ফিরে এসেছি, দেখলাম মালিনী রান্নাঘরে আছে, কাজ করছে। পাশাপাশি 2টো বড় ঘর, তার সামনে বারান্দা, বারান্দার শেষে রান্নাঘর, বাড়ির পেছনের দিকে বাথরুমের ব্যবস্থা। আমি তাকে কিছু না বলে বারান্দা পেরিয়ে একটা ঘরে ঢুকতে যাব, দেখি আমার ছেলে জগতের গলা শুনতে পাচ্ছি। জগৎ যেন কাকে বলছে, কি তোকে বলছি না বারবার আমার কাছে আসবি না? সব সময় আমার কাছে এলে মা বকবে। মা যদি তোকে একবার দেখতে পায় তাহলে। প্রথমে একটু হাসলো, তারপর আবার চিন্তিতভাবে বলল, আমি ভাবলাম বাচ্চা ছেলে, নিজের মনে কথা বলছে হয়তো। কথাটা ভেবে ঘরের দরজা দিয়ে ভেতরে উঁকি মারলাম। ঘরের ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার, অথচ পাশের ঘরে হ্যারিকেন জ্বলছে। সন্ধ্যের পর মালিনী 2 ঘরে বারান্দায় সব জায়গায় হ্যারিকেন ঝুলিয়ে রাখে, এ কথা তাকে বলাই আছে। আসলে বাড়ির চারপাশটা খানিকটা ঘাস জমির মতো রয়েছে। 2-1টা ছোট বড় গাছ রয়েছে, আর কিছু না হোক সাপখোপের উপদ্রব তো হতে পারে, বা রাতের বেলা বলা যায় না
শিয়াল টিয়াল যদি ঢুকে পড়ে। বাড়ি থেকে একটু দূরে একটা ডোবা আর তার পাশে একটা ছোট্ট জঙ্গল মতো আছে। আমি অবাক হলাম, ঘরের ভেতর যদি অন্ধকার থাকে তাহলে সেই অন্ধকারের মধ্যে জগৎ বসে আছে কিভাবে? জগৎ অন্ধকারে বসে থাকতে পারে না, ভয় পায়। আলো না হলে এসে চিৎকার করে মাঝে মাঝে। আসলে যতই হোক না কেন, তার বয়স কত আর হবে, এই 11 বছর। আমি মনে মনে স্থির করলাম, জগৎ কি করছে সেটা আমি দেখব। কথাটা ভেবে বারান্দা পেরিয়ে ঘরের ভেতরে একটা পা রাখতেই মনে হলো ঘরের ভেতর থেকে কি যেন দুটো উজ্জ্বল লালচে চোখ নিয়ে আমার দিকে তাকালো। একটু মিথ্যে কথা বলছি না ঠাকুরমশাই, যেন দেখতে পেলাম ঠিক ওই বিছানার উপরে পাশাপাশি দুটো ছায়ামূর্তি বসে আছে। তার মধ্যে একটা ছোট্ট, সেটা আমার ছেলে জগৎ হতে পারে। তার সামনে উল্টো দিকে বসে আছে সেই ছায়ামূর্তিটা, বেশ খানিকটা বড়। তার দুটো লাল টকটকে চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে। জগৎ কিন্তু আমায় দেখতে পায়নি। সে তখনও বলে চলেছে, কালকে মা ভয় পেয়েছিল, তোকে দেখেই ভয় পেয়েছিল। তুই মাকে ভয় দেখাস কেন? আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, জগৎ, জগৎ। জগৎ কিন্তু আমার কথায় সাড়া দিল না। সে তখনও সামনের দিকে তাকিয়ে সেই ছায়ামূর্তিটাকে আরো কি যেন বলছে নির্ভয়ে। শুনতে পেলাম শুধু জগতের গলা নয়, ঘরের মধ্যে আর একটা গলায় কে যেন কথা বলছে, যেন বহু দূর থেকে ভেসে আসা একটা চাপা ফ্যাস ফ্যাসে গলা। কিন্তু সে কি বলছে সেটা বুঝতে পারছি না। আমি আবার ডাকলাম, এবার একটু জোরের সঙ্গেই ডাকলাম। তখন আমার গলা শুনতে পেয়ে রান্নাঘর থেকে আলো নিয়ে মালিনী ছুটে এলো। বোধহয় একটু জোরেই ডেকে ফেলেছিলাম। মালিনী কাঁপা কাঁপা হাতে হ্যারিকেনটা তুলে ধরে, আমার পাশে এসে দাঁড়িয়ে বলে, কি গো, কি হয়েছে? তুমি তুমি কখন এলে? আর ঘরের মধ্যে এমন এমন অন্ধকার কেন? হ্যারিকেনের আলোয় আমি ঘরের ভিতরে অবাক হয়ে দেখি জগৎ বিছানার উপরে পড়ে রয়েছে। তার মুখটা সামনের দিকে ঘুরে আছে, দুটো হাত দুপাশে ছড়িয়ে রাখা। জগতের ওই অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম। ঘরের ভেতরে ঢুকতে যাব এমন সময় মালিনী আমার হাতটা টেনে ধরলো। হ্যারিকেনটা নিচের দিকে নামিয়ে ঘরের ভেতরে দেখাতেই আমি চমকে উঠলাম। ঠাকুরমশাই, একটু আগে আপনি যে কালো রঙের ছোট ছোট পোকাগুলো আমার জামায় দেখেছিলেন, ঠিক ওই রকম কালো মতো পোকা যেন গোটা ঘরের মেঝেতে ভরে রয়েছে। আর সেগুলো আস্তে আস্তে ঘরের দরজা জানলা বেয়ে বেয়ে বাইরে চলে যাচ্ছে। মালিনীর হাত থেকে হ্যারিকেনটা পড়ে গেল। ও মা গো, আমি দেখেছিলাম, আমি 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 এগুলোই তো কালকে দেখেছিলাম। কালো কালো সেই পোকাগুলো যেন কিলবিল করতে করতে ধোয়ার মতো ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমি তাড়াতাড়ি ঘরের ভেতরে এসে ঢুকতেই দেখি জগৎ বিছানার উপর পড়ে রয়েছে। তার নাকের কাছে হাত দিতেই বুঝতে পারলাম নিঃশ্বাস চলছে। কোনো কারণে সে জ্ঞান হারিয়ে ফেলেছে। জগতের জ্ঞান ফিরতেই বললাম, কি হয়েছিল জগৎ? ঘরের মধ্যে তুই কার সাথে কথা বলছিস? জগৎ ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে বলল, ঘরের মধ্যে কার সঙ্গে কথা বলবো? কারোর সঙ্গে কথা বলিনি তো। সত্যি করে বল, তুই কার সঙ্গে কথা বলছিলি? আমি যেন কথাটা বলতে বলতেই বুঝতে পারলাম না, জগৎকে আসল কথাটা বলা যাবে না। সে ভীষণ ভয় পেয়ে যেতে পারে। যতই হোক তার বয়স কম, ছোট ছেলে। আমারই কি কোনো চোখের ভুল হলো? কিন্তু এমন চোখের ভুল হবে কি করে? যা দেখেছি অন্ধকারের মধ্যে, আর ওই দুটো লাল চোখ। সে তো গেল একদিনের কথা, তারপরে আর এমন কিছু হয়নি? হয়েছে ঠাকুরমশাই, আর একদিন আমি দেখেছিলাম, কিন্তু মালতী বেশ কয়েকবার এমন কিছু দেখেছে। আমার ব্যবসার একটা জরুরি কাজে তার পরের দিনই বেরিয়ে পড়তে হয়েছিল। ফিরেছি পরশু দিন। ফেরার পরে মালিনীর দিকে তাকাতে পারছিলাম না। উস্কো খুস্কো চুল, চোখের তলায় কালি, কিন্তু জগতের মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই। মালিনী জগতের গায়ে জামাটা খুলে খালি গায়ে আমাকে দেখালো।
জগতের পেটের কাছে, বুকের কাছে, এমনকি পিঠের কাছেও এই যে আমার গায়ে যেমন কালো কালো দাগ হয়েছে, এই এমনই কালো কালো ছোট ছোট দাগে ভরে গেছে। কিন্তু মালিনীর শরীরে কোথাও কিছু হয়নি। তার মানে যা কিছু হওয়ার আপনার এবং আপনার ছেলের হয়েছে, কিন্তু আপনি তো তেমন কিছু দেখেননি তাহলে? নারায়ণ এবার আমার দিকে তাকিয়ে বলল, পরশুদিন ফিরে তারপর থেকে আমি বাড়িতেই ছিলাম, আর তাই আমার সঙ্গে এমন কিছু হয়েছে। মালিনী তো ভয় পেয়েছিল। আমি গোটা ব্যাপারটা তখন সত্যি উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও সেই কালো কালো দাগগুলো আমার মাথায় কেমন যেন ঘুরছিল। রাতের বেলা আমরা এক ঘরে ঘুমাতে যাই। এক পাশে আমি আর অন্য পাশে মালিনী, মাঝখানে জগৎ। সেদিন রাতের বেলা হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। হাতড়ে হাতড়ে দেখি বিছানার মধ্যে জগৎ কোথাও নেই। চমকে উঠলাম। ঘরের ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার। আবার হ্যারিকেনটা কে নিভিয়ে দিল। মালিনীকে ডাকতে যাবো এমন সময় জগতের খিলখিলে হাসির শব্দ শুনতে পেলাম। অন্ধকারের মধ্যে ভালো করে তাকিয়ে দেখি ঘরের দরজাটা খোলা। তার মানে জগৎ ঘর থেকে বেরিয়ে বারান্দায় গেছে। আশ্চর্য, রাতের বেলা জগৎ তো একা একা কোথাও যায় না। কথাটা ভাবতেই বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। আর তখনই মনে হলো চারপাশে একটা অদ্ভুত কটু গন্ধ। এই গন্ধের কথাটা আমায় মালিনী একবার বলেছিল। কেমন গন্ধ বলবো ঠাকুর মশাই? কোন স্থানে মানুষ যদি বেশি প্রস্রাব করে তাহলে যেমন একটা নাক জ্বালা করা তীব্র গন্ধ হয়, ঠিক তেমনই একটা গন্ধ। গন্ধটা কোনো রকমভাবে এড়ানো যায় না। নাকের উপর হাত চাপা দিয়ে আমি এগিয়ে গেলাম দরজার দিকে। বারান্দাটা লম্বা, কিন্তু অন্ধকার চাঁদের আলো উঠোন পেরিয়ে বারান্দার উপরে এসে পড়ছে। সেই চাঁদের আলোতে দেখতে পেলাম আমার থেকে পিছন ঘুরে বসে রয়েছে জগৎ। তার মাথাটা নিচু। জগৎ খিলখিল করে হাসছে আর মাঝে মাঝে কাকে যেন কি বলছে। কিন্তু কার সঙ্গে কথা বলছে জগৎ এত রাতে? চারপাশে তো কেউ কোথাও নেই। আমি আর একটু সামনের দিকে এগোতে যাব, এমন সময় পায়ের তলার নরম কি যেন একটা পড়লো। নিচু হয়ে সেটা তুলতেই দেখতে পেলাম একটা পুতুল, তুলোর তৈরি। বাচ্চাদের পুতুল যেমন হয় তেমনই পুতুলটা। কিন্তু পুতুলটার গায়ে জড়িয়ে রয়েছে লাল রঙের একটা কাপড়। আর সেই লাল রঙের কাপড়টা থেকে একটা কেমন যেন গন্ধ ভেসে আসছে নাকে। পুতুলটাকে হাতে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে চাঁদের আলোয় লক্ষ্য করলাম তার চোখের দিকটা। কালো রং দিয়ে তার চোখ, নাক, মুখ আঁকা রয়েছে। বাকি সবকিছু তুলো আর কাপড়ের তৈরি নরম। কিন্তু তার এই কালো দুটো চোখের দিকে তাকাতেই মনে হলো ওই কালো অন্ধকার চোখের ভেতর থেকে যেন কিছু একটা আমায় দেখছে। কতক্ষণ যে সেই কালো চোখ দুটো আমার দিকে তাকিয়েছিল মনে নেই। হঠাৎ পিছন দিক থেকে মালিনীর চিৎকার শুনতেই সামনের দিকে ঘুরলাম। দেখি দরজার কাছে মালিনী দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। তার হাতে হ্যারিকেন। আমায় ঘুরতে দেখেই সে চমকে উঠে বলল, তুমি এত রাতে ওখানে কি করছো? আরে আমি তো ওই যে জগৎকে খুঁজতে গিয়ে ওই ওই দেখো। সামনে তাকিয়ে দেখি বারান্দায় চাঁদের আলো আর অন্ধকারের মধ্যে কোথাও কেউ নেই। সেখানে জগৎ থাকা তো দূরের কথা, এমনকি আমার হাতে ধরা পুতুলটাও আমার হাত থেকে কোথায় যেন মিলিয়ে গেছে। হতে পারে আপনি ভুল দেখেছিলেন। আমি ভুল দেখিনি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমি ভুল দেখিনি। এতটা ভুল আমি দেখতে পারি না। মালিনী আমার কাছে এগিয়ে এলো। আমার গায়ে হাত রাখতে বুঝতে পারলাম আমি ঠক ঠক করে কাঁপছি। আমার তো সময় লেগেছিল নিজেকে সামলাতে। ঘরের ভেতরে ঢুকে দেখি জগৎ বিছানায় শুয়ে রয়েছে। নারায়ণের কথাগুলো তারানাথ আর আমরা খুব মন দিয়ে শুনছিলাম। এবার নারায়ণ বলল, কালো কালো পোকার মতো জিনিসগুলো আমার গায়ে কখন উঠেছিল আমি জানি না ঠাকুর মশাই। আর পরের রাতও এমনই কিছু দেখেছিলাম আমি। কিন্তু আমার ছেলের সঙ্গে যে কিছু একটা হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছিলাম। আর ওই পুতুলটা আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলাম, আগুনে পুড়িয়ে দিয়েছিলাম ওটাকে। তারপরেও আবার সেই পুতুলটা যেন জ্যান্ত হয়ে ফিরে এসেছে।
নারায়ণের শেষের কথাগুলো শুনে আমি আর কিশোরী একবার মুখ চাওয়াচাওয়ি করলাম। তারানাথ এতক্ষণ পরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আগেই বুঝতে পেরেছি এমন কিছু একটা ব্যাপার হয়েছে। যে তন্ত্র তোমার উপর ব্যবহার করা হয়েছে নারায়ণ, তা হলো পুতুল তন্ত্র। এক অতি ভয়ানক তন্ত্র। অনেকটা দেরি হয়ে গেছে গো। আচ্ছা, তোমার ছেলে কি এর মাঝে কখনো কিছু বলেছে? সে ভয় পেয়েছে বা কোনো কিছু দেখেছে, এমন কিছু যা অস্বাভাবিক? এটাই তো সমস্যা ঠাকুরমশাই। আমি ভয় পেয়েছি, আমার বউ ভয় পেয়েছে, কিন্তু জগৎ কখনো ভয় পায়নি। আমি ভেবেছিলাম হয়তো তারানাথ এই কথা শুনে আশ্বস্ত হবে, কিন্তু তার বদলে তার চিন্তা বেড়ে গেল। সে কেমন যেন চিন্তিত হয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, তাহলে তো চিন্তার বিষয়। বোধহয় এই অশুভ শক্তি জগৎকে বেশ ভালোভাবে নিজের সাথে জড়িয়ে ফেলতে পেরেছে। আমি, নারায়ণ, কিশোরী একসাথে অবাক হয়ে তাকিয়ে রইলাম তারানাথের মুখের দিকে। দেখলাম তারানাথের মুখে একটা অদ্ভুত ভাব। এরপরে আমরা আর দেরি করিনি, হাতে সময় কম ছিল। তাই তারানাথ আর নারায়ণের সঙ্গে আমরাও গিয়ে পৌঁছলাম নারায়ণের বাড়িতে। খুব বেশি দূরে নয়, কলকাতাতেই। বড় রাস্তার কাছে না হলেও একটু ভেতরের দিকে জনবহুল জায়গাতেই তার বাড়িটা। আশেপাশে বেশ অনেকগুলোই বাড়িঘর রয়েছে। নারায়ণের বাড়িটা একটু পুরনো মাটির বাড়ি হলেও টালির চাল। এখনো সূর্য ওঠেনি, আকাশটা কালো মেঘে ঢেকে রয়েছে। দুপুর দুপুর হয়ে এসেছে প্রায়। তার বাড়িতে ঢুকতেই মালিনী অর্থাৎ নারায়ণের বউ বেরিয়ে এলো, মাথায় কাপড় জড়িয়ে। সে তারানাথ আর আমাদের সকলের উদ্দেশ্যে নমস্কার জানালো। তারানাথ বলল, ভালো থাকো মা। শুনলাম তোমাদের বিপদের কথা। আরো আগে তো আমার কাছে যেতে পারতে। এইখান থেকে আমার বাড়ি কি আর বেশি দূরে? তোমাদেরও বলিহারি যাই। আপনার সঙ্গে তো সেভাবে কোনো কথাই হয়নি ঠাকুর মশাই। উনি তো আপনাকে চিনতেন। তাছাড়া আমি তো একা কি করে যাব বলুন তো? আপনার কথা প্রথমে আমার মনে ছিল না, উনি আপনার কথা বললেন, আর তখনই আপনার ওখানে যেতে বললাম। ছেলেটা কোথায়? ছেলেটাকে একবার নিয়ে এসো তো। কি আশ্চর্য ব্যাপার দেখুন ঠাকুর মশাই, কিছুক্ষণ আগে ভালো ছিল, হঠাৎ করে গায়ে প্রবল জ্বর, বিছানা থেকে উঠতেই পারছে না। আমি আর জোর করলাম না, ভাবলাম আপনি তো আসবেন, আপনি এলেই দেখবেন, কিন্তু ছেলেটাকে যে বিছানা থেকে তুলতেই পারছি না। পরিবেশটা মুহূর্তের মধ্যে যেন কেমন হয়ে গেল। তাড়াতাড়ি আমরা যে ঘরে জগৎ ছিল সেই ঘরের দরজার কাছে গেলাম। গিয়ে দেখি দরজা বন্ধ। মালিনী ধাক্কা দিল, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলল না। ধাক্কা দিয়ে মালিনী বলল, দরজা খোল জগৎ, দরজা বন্ধ করেছিস কেন? আশ্চর্য ব্যাপার তো, আমি এইমাত্র বাইরে গেলাম। জগৎ জগৎ ঘরের দরজা বন্ধ করে না। তাছাড়া ঘরের দরজার শিকল তো অনেক ওপরে, জগৎ হাত পাবে কি করে? তারানাথ আমাদের দিকে তাকালো অদ্ভুত ভাবে, যেন একটা অদ্ভুত বিপদের সম্ভাবনা আসছে বুঝতে পেরেছেন। সূর্য উঠলে এতটা চিন্তা থাকতো না। সূর্য ওঠেনি, তাই তাই বড়ই চিন্তা হচ্ছে। চারপাশটা কেমন আধার হয়ে আছে। একটা অদ্ভুত গন্ধ পাচ্ছ তোমরা? এতক্ষণে মনে পড়ল নারায়ণের বলা সেই গন্ধটার কথা। তীব্র প্রস্রাবের মতো গন্ধ পাচ্ছি। ঘরের ভেতরে যেন কেউ একটা আছে। তারানাথ দরজার কাছে দাঁড়িয়ে আর একবার ধাক্কা দিল দরজায়। এসব ক্ষেত্রে তারানাথ আগে থেকেই তৈরি হয়ে আসে তা আমি জানি। তারানাথ তার কাঁধে ঝুলিয়ে রাখা কাপড়ের ঝুলি থেকে কি যেন বার করল, তারপর দরজার উপরে ছিটিয়ে দিল। সাদা গুঁড়ো গুঁড়ো মতো কিছু একটা ছড়িয়ে দিয়ে
মালিনীর দিকে তাকিয়ে আগুন আনতে বলল। আগুন এনে একটা লাঠির মাথায় কাপড় জড়িয়ে তাতে আগুন জ্বালালো। দরজার ওপরে সেই আগুনটাকে কয়েকবার ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে কিছুক্ষণ মন্ত্র পড়ে দরজায় একটা লাথি মারতেই দরজা খুলে গেল। আর সঙ্গে সঙ্গে আরেকটু হলে আমাদের মুখ থেকে একটা তীব্র চিৎকার বেরিয়ে আসতো। চোখের সামনে এমন দৃশ্য কোনো দিনও আমি দেখি। ঘরের মধ্যে প্রথমেই চোখ পড়ে বিছানা, কিন্তু বিছানাতে জগৎ নেই, কারণ জগতের শরীরটা বিছানা থেকে প্রায় 3 হাত উপরে শূন্যে ভাসমান অবস্থায় রয়েছে, আর দুটো পা আর মাথাটা ঠিক ধনুকের মতো আস্তে আস্তে পেছনের দিকে বেঁকে গেছে। যেন মনে হয় কেউ তার দুটো পা আর গলার কাছটা ধরে টানতে টানতে তার শরীরটাকে বেঁকিয়ে দেওয়ার চেষ্টা করছে। জগতের মুখ থেকে চিৎকার বেরিয়ে আসছে না, কারণ তার মুখটা বন্ধ। তার গোটা শরীরে যন্ত্রণায় ছটফট করার মতো ব্যাপারটা দেখেই বুঝতে পারছি তীব্র যন্ত্রণায় তার গোটা শরীর ভেঙে পড়ছে। ব্যাপারটা দেখে তাড়াতাড়ি মালিনী আর নারায়ণ ঘরে ঢোকার চেষ্টা করলো, কিন্তু তারানাথ তাদের বাধা দিল। আমাদের উদ্দেশ্যে বলল, আমি না বলা পর্যন্ত কাউকে ঘরে ঢুকতে দেবে না। তোমরা ওদের দুজনকে এইখানেই সামনে রাখো। আমি আর কি করি, ওদের সামলাবো কি? দৃশ্যটা দেখে তো আমরাই অবাক হয়ে গেছি। কিশোরীর দিকে তাকালাম, তার মুখ শুকিয়ে গেছে। নারায়ণকে সামলানো গেল, কিন্তু মালিনীকে সামলানো গেল না। সে কান্নায় ভেঙে পড়েছে। নারায়ণকে বলে মালিনীকে পাশের ঘরে নিয়ে গিয়ে বসালাম। তারপরে মালিনীকে সেইখানে রেখে নারায়ণ এসে পড়ল আমাদের কাছে। তারানাথ ঘরের ভেতর ঢুকতেই যেন ঘরের ভেতরে একটা প্রবল হাওয়া বইতে লাগলো। ঘরের জানলাগুলো বন্ধ, বাইরে এক ফোঁটা বাতাস নেই, অথচ ঘরের মধ্যে প্রবল বাতাস। আর তারপরেই আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে জগৎ তাকালো তারানাথের দিকে। চারপাশটা যেন আরো আঁধার হয়ে এসেছে। এই দিনের বেলাতেও কালো মেঘে আকাশ ভরে থাকার পরেও এত কালো অন্ধকার হওয়ার কথা নয়, কিন্তু হয়েছে। জগতের 2 চোখ টক টকে লাল, তার মুখটা এখন হা করা। মুখের ভেতর থেকে লালা বেরিয়ে পড়ছে ঘরের বিছানার উপরে। একদম সঠিক সময় এসে পড়েছি। আর একটু দেরি হলেই বিপদ হয়েছে তো, তাই না? জগতের মুখ নড়ল, কিন্তু তার মুখ থেকে যে কথাটা বেরিয়ে এলো সেটা জগতের কথা হতে পারে না। একটা অদ্ভুত ধরনের গলায় কে যেন বলল, আরে সে কি করবি? যা করার তা তো আমি করেই ফেলেছি। ওকে পুরোপুরি ভাবেই নিয়ে গেছি। শুধু শুধু এই শরীর থেকে আত্মাটা বার করা বাকি আছে। ওই কাজটা তুই আর করতে পারবি না। আমি এখানে থাকতে ওই কাজটা তোকে করতে দেব না। কে আটকাবে আমায়? তুই আটকাবি? কথাটা বলে জগতের সেই ধনুকের মতো বেঁকে থাকা শরীরটা যেন আরো বাঁকতে শুরু করলো। একটা তীব্র চিৎকার বেরিয়ে এলো জগতের মুখ থেকে, যেন মরণ আর্তনাদে সে চিৎকার করছে। স্পষ্ট বুঝতে পারছি আর একটু হলেই জগতের শরীরটা মাঝখান থেকে ভেঙে যাবে। তার মেরুদণ্ডের মাঝখানটা ভেঙে হয়তো বাইরে বেরিয়ে আসবে। আমার চিন্তা ভাবনাকে আমি বারবার আটকাবার চেষ্টা করছিলাম, কিন্তু এমন বিভৎস দৃশ্য চোখের সামনে দেখে সহ্য করতে পারছিলাম না। জগতের চিৎকার শুনে
মালিনী পাশের ঘরে আর নিজেকে সামলাতে পারছে না। ঘরের দরজা বাইরে থেকে নারায়ণ বন্ধ করে দিয়েছে। মালিনী ঘরের দরজার উপর বারবার ধাক্কা দিচ্ছে আর চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার ছেলেটার কোনো ক্ষতি আমি হতে দেব না, আমাকে ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। কিন্তু তারানাথ কোনো দিকে মন দিচ্ছে না। ততক্ষণে সে কাপড়ের ঝুলিটা দেওয়ালের এক পাশে টাঙিয়ে দিয়েছে। সেখান থেকে বার করে আনা কোনো একটা জিনিস বিছানার চারপাশে ছড়িয়ে দিয়েছে। তখনও কিন্তু জগৎ একইভাবে রয়েছে, শুধু তার মাথাটা তারানাথের দিকে ঘোরানো। লাল টকটকে চোখ যেন বন বন করে ঘুরে তার দিকে নিবদ্ধ হয়ে আছে। যে কোনো একটা সুযোগ পেলেই সে যেন তারানাথকে ছিঁড়ে ফালা ফালা করে ফেলবে। বাইরে থেকে কিশোরী বলল, ঠাকুর মশাই। তারানাথ উত্তর না করে যে দৃষ্টিতে আমাদের দিকে তাকালো তাকে অগ্নি দৃষ্টি বলা চলে। আঙুল তুলে চুপ করে থাকতে বলল আমাদের। কিশোরী বুঝতে পারলে ভুল হয়েছে, তাই সে চুপ করে গেল। নারায়ণ আস্তে আস্তে ফ্যাস ফ্যাসে গলায় বলল, ভাগ্যিস ঠাকুর মশাইকে ডেকে এনেছিলাম, না হলে যে কি হতো। আমার ছেলেটা কি কেন কেন আমার ছেলেটার উপর এমন কিছু হচ্ছে? আমরা তারানাথের কাছে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে উঠোন পেরিয়ে বাইরে পথটা দেখা যায়। কি মনে হতে আমি একবার সেদিকে তাকাতেই দেখতে পেলাম একটি লোক বাড়ির উঠোন পেরিয়ে গেটের কাছে দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো লোকটা হয়তো আশেপাশে কোনো লোক হবে। এই বাড়িতে এত লোকজন দেখে কৌতূহলী হয়েছে। তারপরে মনে হলো না, লোকটাকে অদ্ভুত দেখতে। মাথায় একটা কালো কাপড় বাঁধা, লম্বা চুল, মুখটা কেমন যেন, একটা অদ্ভুত হাসি মুখে। তার সঙ্গে একটা ঝুলি রয়েছে কাঁধের কাছে, হাতে একটা লাঠি। হঠাৎ করে ঘরের ভেতর থেকে তারানাথ চিৎকার করে বলে উঠল, বাইরে দাঁড়িয়ে আছে, ওই রাস্তার কাছে দাঁড়িয়ে আছে ওই শয়তান। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও তোমরা। লোকটা বোধহয় চিৎকারটা শুনতে পেয়েছিল। নারায়ণ, আমি আর কিশোরী একেবারে ঝাঁপিয়ে পড়লাম বাইরে। দৌড়ে উঠোনটা পেরোতেই দেখতে পেলাম লোকটাকে। সে উঠোনের পাশ থেকে সরে সেই ডোবাটার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। নারায়ণ দাঁতে দাঁত চেপে বলল, আমার ছেলের এত বড় ক্ষতি করতে চাইছিস কেন শয়তান? তুই কি চাস? টাকা? হ্যাঁ, চাইলে চাইলে টাকা দেবো তোকে আমি। আমার ছেলেটাকে ছেড়ে দে। এইবার লোকটা খল খল করে হেসে উঠল। তারপর বলল, টাকা আমার চাই না, আমার চাই প্রথমে তোর ছেলের আত্মাটা, আর তারপর তোর আত্মারে নেব। তোদেরকে মারার জন্য আমি এমনি টাকা পেয়েছি, আর এখন তোদের আত্মা নেব। কথাটা বলেই আবার সে খলখল করে হাসতে লাগে। কিশোরী রগচটা ধরনের ছেলে। সে এবার পথের একপাশ থেকে একটা লাঠি তুলে নিয়ে বলল, এখনই এসব বন্ধ কর। ভেতরে ঠাকুর মশাই আছে। ঠাকুর মশাই থাকতে তুই কোনো কিছু করতে পারবি না। হ্যাঁ, আমি কিছু করতে পারবো না, কিন্তু তাকেও কোনো কিছু করতে দেব না। ওর আত্মা যতক্ষণ না আমার হাতের মুঠোর মধ্যে আসছে, আমি ওর আত্মারে যদি বার করতে না পারি, তাহলে ওরে মেরে ফেলবো। আর তারপর নারায়ণ নিজেকে আর সামলাতে পারল না, ছুটে গেল সামনের দিকে। লোকটার গায়ের উপর লাফিয়ে পড়তে যাবে এমন সময় একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। সেই কালো কালো পোকার মতো জিনিসগুলো যেন লোকটার গা থেকে বেরিয়ে আসছে। নারায়ণ তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ার আগেই সেই পোকাগুলো তার চোখ মুখের উপর এসে পড়ল।
নারায়ণ সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। কিন্তু কোথায় সেই পোকাগুলো? আর তো সেগুলোকে দেখতে পাচ্ছি না। লোকটা আবার খলখল করে হাসতে হাসতে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়তে লাগলো। আমি অবাক হয়ে দেখলাম তার ঝোলার ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা পুতুল। সাধারণ পুতুল নয়, ঠিক যেমন একটা পুতুলের বর্ণনা নারায়ণ আমাদের দিয়েছিল তেমনি পুতুল। সেই পুতুলটাকে সে একটু একটু করে নিয়ে এগোচ্ছে নারায়ণের দিকে। তার লক্ষ্য নারায়ণের কপালে সেই পুতুলটাকে সে ঠেকাবে। নারায়ণ দুই চোখে হাত দিয়ে মাটির উপর শুয়ে ছটফট করছে। আমি আর কিশোরী মুহূর্তে স্থির করে ফেললাম আমাদের কাজ। কিশোরী ছুটে গিয়ে সেই লোকটাকে উদ্দেশ্য করে লাঠি দিয়ে একটা বাড়ি মারল, আর আমি সঙ্গে সঙ্গে মাটির উপরে পড়ে থাকা নারায়ণকে একপাশে সরিয়ে আনলাম। পুতুলটা তার হাত থেকে ছিটকে পড়ে গেল মাটিতে, আর সঙ্গে সঙ্গে এক অভাবনীয় কাণ্ড দেখা গেল। মাটির উপর পড়ার সঙ্গে সঙ্গে সেই পুতুলটা যেন কালো সেই পোকাগুলোর মতো ছড়িয়ে পড়ল বাতাসে। তারপর আস্তে আস্তে ছুটে গিয়ে ঢুকলো সেই লোকটার ঝোলার ভিতরে। এইবার বুঝতে পারলাম ওই পোকাগুলো বেরিয়ে এসেছিল তার ঝোলার ভেতর থেকে। তার হাতের উপর লাঠিটা দিয়ে মারতেই লাঠিটা ভেঙে গেছে। তার হাতের জায়গাটা লালচে হয়ে ফুলে উঠেছে। এক মুহূর্তের মধ্যে সে রক্ত চক্ষু দিয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, এত সাহস তোদের, আমায় আঘাত করিস? তুই জানিস আমি কে? আমার নাম কালীমোহন। তোদের সবার আত্মারে যদি আমি ওই পুতুলের মধ্যে বন্দি করে আমার কাছে ওই পুতুলের মতো দাস বানিয়ে না রেখেছি, তাহলে আমার নাম কালীমোহন নয়। এইবার যা ঘটে গেল তার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। আমরা যেখানে আছি সেটা ডোবার কাছের একটা ফাঁকা জায়গা। চারপাশে ছোট বড় গাছের জঙ্গল, আর ডোবার ভেতর থেকে সেই কালো পোকাগুলো যেন ধোঁয়ার মতো ছড়িয়ে পড়তে লাগলো চারপাশে। মাটিতে, বাতাসে, চারপাশে ঘুরতে ঘুরতে সেগুলো একটা বলয় তৈরি করতে লাগলো আমাদের চারপাশে। জানি ব্যাপারটা অবিশ্বাস্য। তারনাথের মুখে এমন কথা আগে অনেক শুনেছি, কিন্তু চোখের সামনে কলকাতা শহরের মাঝে, যেখানে ঘন্টায় ঘন্টায় ট্রাম চলে, লোকজন যুক্তি তর্ক দিয়ে অলৌকিকতা উড়িয়ে দেয়, গ্যাস বাতির আলো এখানে ওখানে জ্বলতে থাকে, সারা রাত ধরে ডাক্তার ইংরেজ সাহেবরা দুপাতা বইয়ের কথা বলে কত কিছু হেসে উড়িয়ে দিতে পারে, ঠিক সেই কলকাতার বুকে এই ভর দুপুর বেলা যে এমন একটা দৃশ্য দেখতে হবে তা ভাবতে পারিনি। লোকটা খলখল করে হাসতে হাসতে বলছে, আজ যে এমন একটা সুযোগ আসবে তা ভাবতে পারিনি। আজ রাতেই সঠিক সময় ছিল, কিন্তু সকাল থেকে সূর্য না ওঠায় আধারে ঢেকে রয়েছে চারপাশ, আর সেই আধারকে বাড়িয়ে তোলাই আমার কাজ। আমরা তিনজনে অবাক হয়ে দেখলাম চারপাশটা হঠাৎ করে রাতের অন্ধকারের মতো হয়ে গেল। লোকটা খলখল করে হাসছে, কিন্তু ওগুলো কি? কালো কালো পোকার দল, আর বলয়ের মাঝখান থেকে দুজোড়া করে লাল চোখ যেন তাকিয়ে দেখছে আমাদের দিকে। তাদের মুখটা বিভৎস, সাদা লম্বা লম্বা দাঁতের সারি, আর তার ভেতর থেকে লালার মতো কি যেন গড়িয়ে পড়ছে। এক নিমেষে আমি বলতে পারি এগুলো ভূত প্রেত কিংবা ওসব কিছু নয়, এ অন্য কিছু, যাকে তারানাথ বলে ভূত প্রেত ছাড়াও আরো অনেক কিছু আছে বুঝলে। তারা অন্য জগতের প্রাণী,
এমন অনেক জগতের সন্ধান তন্ত্রমন্ত্রে পাওয়া যায়। সে সমস্ত প্রাণী অদ্ভুত দর্শন, তাদের ক্ষমতা অনেক বেশি। ভিন্ন স্তরের প্রাণী বলেই তাদের ক্ষমতা যেমন বেশি হয়, তেমন অশুভ কাজ তারা পারে অনেক বেশি। নারায়ণ এত কিছু আর সহ্য করতে পারেনি। সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। কিশোরী একটু ভয় পেলেও তখনও শক্ত হয়ে দাঁড়িয়েছিল। আমি বললাম, জানি না এখান থেকে বেরোতে পারবো কিনা কিশোরী, তবে তবে তারানাথ কিন্তু আমাদের ঠিক রক্ষা করবে। যাই হোক, ভয় পেলে চলবে না, আমাদের কিছু একটা করতেই হবে। কিন্তু কি করব, কিছু তো দেখতে পাচ্ছি না। ওই লোকটা, শয়তানটাকে একবার হাতের সামনে পেলে কিছু একটা করতে পারতাম। হঠাৎ বুঝতে পারলাম কালো সেই বলয়টা আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে। অর্থাৎ সেই কালো পোকার মতো জিনিসগুলো একটু পরেই আমাদের স্পর্শ করবে। কিন্তু ওই লাল দুটো চোখের মাঝখান বরাবর একটা করে সাদা রঙের পুতুল দেখতে পেলাম। স্পষ্ট বুঝতে পারলাম সেই পুতুলগুলোই হলো ওই পুতুল যেটা ওই লোকটার কাছে ছিল। ওই লোকটার ওইটুকু ঝোলার মধ্যে এত কিছু থাকে কি করে? বুঝতে পারছি না কি করা দরকার। ঠিক এমন সময় মাথার ভেতরে শুনতে পেলাম একটা গলা। তোমরা চিন্তা করো না, তোমরা যত বেশি ভয় পাবে ততই ওর ক্ষমতা বাড়বে। তোমরা আরেকটু অপেক্ষা করো, একবার সূর্যের আলো ফুটলে ওর ক্ষমতা আর কোনো কাজ করবে না। আমি তার জন্যই ওকে আটকে রাখার চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেই জঙ্গলের কথা। সেই জঙ্গলের মধ্যে অমর জীবনকে দেখতে পেয়েছিলাম, তার সঙ্গে তারানাথকেও দেখতে পেয়েছিলাম। এক অদ্ভুত উপায়। বুঝতে পারলাম আমাদের বিপদ বুঝতে পেরে তারানাথ আমায় কিছু একটা বলতে চাইছে। মনে মনে বললাম, পুতুলগুলো যদি আমাদের একবার স্পর্শ করে তাহলে যে আমরা বিপদে পড়ব সেটা সে বুঝতে পারছে। পারবে না, ওই পুতুল তোমাদের স্পর্শ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তোমরা সাহসের সাথে লড়াই করবে ততক্ষণ পারবে না। মনে রাখবে, অশুভ শক্তির ক্ষমতা ততই বেশি হয় যত আমরা ভয় পাই। কিশোরী তারপরেই শক্ত হয়ে দাঁড়ালো। তার হাতে ছিল সেই গাছের লাঠিটা। এই গাছের লাঠি নিয়ে সে এলো পাথারি সামনের দিকে চালাতে লাগলো। সেই কালো পোকার মতো জিনিসটা ভেদ করে মাঝে মাঝেই আমরা সামনের দিকে দেখতে পাচ্ছিলাম সেই লোকটা দাঁড়িয়ে রয়েছে, আর তার ঝোলার ভেতর থেকে যেন অগুন্তি কালো পোকা বেরিয়ে আমাদের চারপাশ থেকে জড়িয়ে ফেলার চেষ্টা করছে। কিন্তু তার সঙ্গে আর একটা ব্যাপার লক্ষ্য করলাম। লোকটা বারবার মুখ তুলে আকাশের দিকে তাকিয়ে দেখছিল। তার মানে মেঘের আড়াল থেকে সূর্য বাইরে আসতে পারে। চিৎকার করে উঠল লোকটা, এত বড় ক্ষমতা আমারে আটকায়! সূর্য ওঠার আগেই আমি সব কটারে নিয়ে যাব, সব কটারে আমার ওই পুতুলের মধ্যে বন্দি করে রাখবো। আমার সঙ্গে লড়াই! আমি কালীমোহন। আমিও সঙ্গে সঙ্গে নারায়ণকে তোলার চেষ্টা করলাম। কিশোরী সেই লাঠি চালাবার জন্য কালো পোকাগুলো ততক্ষণে আমাদের দিকে আর এগিয়ে আসছিল না। বোধহয় তাদেরও মনে ভয় ছিল। নারায়ণ উঠে পড়তেই তিনজনে মিলে একসাথে এবার একটা কাণ্ড করলাম। বোধহয় জানতাম কিছু হবে না, তবুও আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা জঙ্গল মতো, ছোট বড় ঘাসে ঘেরা। সেই ঘাস মাটি তুলে সেই কালো পোকার বলয়ের দিকে বারবার ছুঁড়তে লাগলাম। জানি কিছু হবে না, তবুও ছুঁড়তে ছুঁড়তে চিৎকার করে বলতে লাগলাম, তুই কিচ্ছু করতে পারবি না, আমাদের কিচ্ছু করতে পারবি না। দেখতে দেখতে এক সময় সেই কালো বলয়টা যেন একটু একটু করে কমে আসতে লাগলো।
আরেকটা ব্যাপার বুঝতে পারলাম, সূর্যের আলো এসে পড়তে শুরু করেছে আমাদের গায়ে। এরপর কালো পোকাগুলো কোথায় যেন মিলিয়ে গেল। একটু পরে সামনে তাকিয়ে দেখলাম সেই ডোবার জলে একটা ঝুপ করে শব্দ হলো, যেন কেউ সেখানে ঝাঁপিয়ে পড়েছে। আর কেউ কোথাও নেই। আমরা তিনজনই তখন ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি। কিন্তু তারানাথের কি হলো? আর জগৎ, মালিনী, ওদের কথাগুলোও তো জানতে হবে। আমরা আর সেখানে অপেক্ষা করলাম না, ছুটে গেলাম বাড়ির দিকে। ছুটতে ছুটতে বাড়ির ভেতরে যখন প্রবেশ করেছি, তখন শুনতে পেলাম তারানাথ গম্ভীর গলায় মন্ত্র উচ্চারণ করে চলেছে। ঘরের ভেতরে আগের মতোই অন্ধকার। শুধু অন্ধকার নয়, যেন নরকের ঠান্ডা ঘরের ভেতরে ছড়িয়ে রয়েছে। পাশের ঘরের দরজা খুলে দেখা গেল মালিনী কখন যেন কাঁদতে কাঁদতে, চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাকে বাইরে বার করে আনা হলো। নারায়ণ বলল, সূর্যের আলো বেরিয়ে এসেছে, কিন্তু তাহলে তাহলে ঠাকুরমশাই এখন আমার ছেলেটাকে বাঁচাতে পারছে না কেন? আপনার ছেলে রাস্তার ওই শয়তানের কাছে বন্দি রয়েছে। তাকে এত সহজে বাঁচানো যাবে না। ঠাকুরমশাই যখন আছে, সে নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। নারায়ণ মাটির উপর বসে রইল। তার শরীরে আর কোনো শক্তি নেই, ক্লান্ত হয়ে পড়েছে সে। নারায়ণ আর তার বউ মালিনী দুজনে বসে রয়েছে দেওয়ালের কাছে হেলান দিয়ে। ঘরের দরজাটা ফাঁকা। ততক্ষণে জগতের শরীরটা বিছানার উপরে নেমে এসেছে, কিন্তু সে প্রচন্ডভাবে ছটফট করছে আর বলছে, আমায় যেতে দে এখান থেকে, ওকে নিয়ে যেতে দে। যদি যেতে না দিস, তাহলে কিন্তু আজ রাতে এই বাড়ির সবাইকে আমি মারবো, কাউকে ছাড়বো না। তোকে যেতে দেবো বলে তো এতক্ষণ ধরে আটকে রাখিনি। তোকে কিছুতেই ছেড়ে দেব না। জগৎ হাঁ করল। তার মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত বেরিয়ে এলো। এমন দৃশ্য দেখা যায় না। ব্যাপারটা নারায়ণ দেখতে পায়নি। তাকে আমি আড়াল করে দাঁড়ালাম। কিশোরী ব্যাপারটা বুঝেছিল, তাই সে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি আর কিশোরী ভেতরের দৃশ্য দেখতে পেলাম। নারায়ণ দেখতে পাচ্ছে না। সে তখন মালিনীকে নিয়ে ব্যস্ত হয়ে আছে। জগতের চোখ উল্টে গেছে। তারানাথের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। বুঝতে পারছি তারানাথ বোধহয় তাকে বাঁচাতে পারবে না বলেই ভাবছে। মনে পড়ে গেল একটা কথা। অনেকদিন আগেই কথায় কথায় তারানাথকে একবার বলেছিলাম, আচ্ছা, এই অশুভ শক্তির ক্ষমতা তো অনেক থাকে। মানে, এই ধরুন কাউকে ভূতে ধরল, তারপরে ওঝা এসে তাকে মারধর করলে সে ভূত ছেড়ে চলে যায়। কিন্তু যাওয়ার আগে তারা যে শরীরটাকে ধরেছে তার ক্ষতি করে না কেন? তার ক্ষতি করে দিয়ে যদি পালিয়ে যায়, তাহলে তো তাকে আর কেউ ধরতে পারবে না। আত্মা অশুভ শুভ কোনো কিছুই হয় না। তারা হয় নিরপেক্ষ। তা যে তাদের যেভাবে কোনো কাজে লাগাবে, সেই কাজই তারা করবে। যদি কোনো আত্মাকে কাউকে মারার জন্য কাজে লাগানো হয়, তাহলে সে তাকে প্রথমেই মারবে। তোমরা যে কথা বলতে চাইছো, সে হলো ভূতে ধরা। কোনো স্থানে কোনো আত্মা থাকলে সে কোনো মানুষের প্রতি আকৃষ্ট হয়ে তার শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। সে কিন্তু তাকে মারবার জন্য প্রবেশ করছে না। তার শরীরে প্রবেশ করে মানুষের মতো জীবনযাপন করতে চাইছে কিছুদিন। তবে মানুষের শরীর তাকে সবসময় ধারণ করতে পারে না। তাতেই তার মধ্যে কিছু অদ্ভুত আচরণ দেখা যায়, আর তাতেই মানুষ ধরে ফেলে তার মধ্যে কোনো আত্মা প্রবেশ করেছে। দুষ্ট কার্যে প্রেরিত আত্মা ছাড়া অন্য কেউ চট করে কোনো মানুষকে ধরেই তাকে হত্যা করে না। যতক্ষণে ওঝা তাকে বেঁধে ফেলে, ততক্ষণে তার ক্ষতি করার ক্ষমতা কমে এসেছে। সে যদি ক্ষতি করতে চায়,
তাহলে ও যাকে ইচ্ছে তাকে সেই ক্ষতি করে দেবে। কিন্তু খারাপ উদ্দেশ্যে প্রেরিত আত্মা যদি কোনো মানুষের ক্ষতি না করে, তাহলে বুঝতে হবে অনেক বড় কোনো কাজের জন্য সে এখানে এসেছে। সে কিন্তু যে কোনো সময় তার ক্ষতি করতে পারে। যখনই সে দেখতে পারবে তার উদ্দেশ্য সফল হচ্ছে না, তখনই সে... কথাটা মনে করতে বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। এত কিছুর পরেও কি আমরা তাহলে জগৎকে বাঁচাতে পারবো না? তারানাথ হাঁপাচ্ছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। ঘরের ভেতরে বিছানার চারপাশে সে জল, অদ্ভুত কিছু গুঁড়ো, অনেক কিছু ছড়িয়ে বেশ কিছু আকার তৈরি করেছে। কিন্তু জগৎকে কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সে বিছানায় পড়ে কাটা ছাগলের মতো ছটফট করছে, মাঝে মাঝে চিৎকার করে হিংস্র বাঘের মতো তারানাথকে শাসাচ্ছে। কি যে হবে কিছু বুঝতে পারছি না। বাইরে আকাশে রোদ দেখা দিয়েছে। উঠোনের মধ্যে থেকে সেই রোদ আস্তে আস্তে বারান্দার উপর উঠে আসতে শুরু করেছে। আমি একটা কথা ভাবলাম, কিন্তু তারানাথকে এই সময় বিরক্ত করা যাবে, তাই মনে মনে কথাটা ভাবতে লাগলাম। যদি তারানাথের কাজ পর্যন্ত গিয়ে পৌঁছায়, কিন্তু লাভ কিছুই হলো না। তারানাথ চুপ করে দাঁড়িয়ে রয়েছে। জগৎ এখন সোজা তাকিয়ে তারানাথের দিকেই। তার চোখের মনি উল্টে সাদা ফ্যাকাশে চোখটা দেখা যাচ্ছে। মুখ থেকে বেরিয়ে আসা রক্ত বিছানায় পড়েছে। তারানাথ এক সময় বলল, বেশ, তোর জিত হলো। যা, তুই ওকে নিয়ে যা, আমি হেরে গেলাম। ঘরের ভেতরটা যেন একটা অদ্ভুত শব্দে গম গম করে উঠল। একটা হাসির সঙ্গে কে যেন বলল, আমি জানতাম তুই আমায় আটকাতে পারবি না। আমি ওকে নিয়ে যাবই। এইবার আমি ওকে নিয়ে যাব। কথাটা বলার সঙ্গে সঙ্গে জগতের শরীরটা বিছানার উপর থেকে নেমে এলো নিচে। ঠিক হামাগুড়ি দেওয়ার মতন করে ঘর পেরিয়ে উঠোনের কাছে চলে এলো সে। নারায়ণ তাকে ধরতে যাচ্ছিল, তারানাথ পিছন থেকে বাঁধা দিল। জগতের শরীরটা যেই বারান্দার কাছে এসেছে, সেই কালো কালো পোকাগুলো কোথা থেকে যেন উঠোন বেয়ে জগতের দিকে এগোতে লাগলো। সেই কালো পোকাগুলো একবার জগৎকে জড়িয়ে ধরতে পারলেই সব কিছু হয়ে যাবে বুঝতে পারছি। কিন্তু জগৎ আস্তে আস্তে বারান্দা পেরিয়ে উঠোনের দিকে গড়িয়ে পড়তেই কালো পোকাগুলো একেবারে ঝাঁপিয়ে পড়ল তার উপর। ঠিক তখনই তারানাথ চিৎকার করে বলল, তাড়াতাড়ি আগুন জ্বালাও, তাড়াতাড়ি আগুন জ্বালিয়ে জগতের পায়ের উপরে আগুন ছুড়ে দাও। তারানাথের কথায় হতভম্ব হবার মতো সময় তখন ছিল না। দেশলাই আমাদের কাছেই ছিল। সঙ্গে সঙ্গে সেটা দিয়ে আগুন জ্বালিয়ে ছুঁড়ে দিলাম জগতের গায়ের উপর। আর তার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম কেন কথাটা তারানাথ বলেছে। তারানাথের হাতে তখন একটা পুতুল লাল হলেও পুতুলটার গোটা শরীর যেন একটু একটু করে কালচে হতে শুরু করেছে। আমি আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে তারানাথ খানিকটা গুঁড়ো আর জল সেই পুতুলের গায়ে ছড়িয়ে দিয়ে ঘরের ভেতর থেকে তাকে ছুঁড়ে দিল বাইরে। পুতুলটা যেই রোদের আলোর মধ্যে পড়েছে, সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুনে পুড়ে গেল সেটা। আর আমার ছুঁড়ে দেওয়া দেশলাই কাঠিটা জগতের শরীরের চারপাশে যেন একটা অদ্ভুত আগুনের বলয় তৈরি করে ফেলল। কালো পোকাগুলো ছুটে ছুটে এসে যতই জগৎকে ধরতে যায়, সেই আগুনের উপরে পড়ে সঙ্গে সঙ্গে পুড়ে যায়। আমাদের চোখের সামনে যেন একটা ভোজবাজির মতো ম্যাজিক দেখতে শুরু করলাম আমরা। নারায়ণ
অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তারানাথ ঘর থেকে দ্রুত বাইরে বেরিয়ে এসেছে। বিড়বিড় করে কি যেন মন্ত্র করে সেই আগুনের বলয়ের মধ্যে থাকা জগতের কপালে ঠিক মাঝখানে একটা কি মাখিয়ে দিল, আর তারপর বুড়ো আঙুলটা কপালের মাঝখানে চেপে ধরে মন্ত্র পড়তে জগতের গোটা শরীরটা মৃগী রোগীর মতো কাঁপতে কাঁপতে একসময় মাটির উপরে লুটিয়ে পড়ল। ততক্ষণে মালিনীর জ্ঞান ফিরে এসেছে। সে ছুটে গেল। জগৎকে তুলে নিয়ে যখন আমরা বারান্দায় শোয়ালাম, তখন জগতের নারী দুর্বল হয়ে পড়েছে। তার জন্য নির্দিষ্ট এক হাতুড়ি ডাক্তারকে ডেকে আনা হলো। সে নারী দেখে বলল, বেশ কিছুদিন ধরে শরীর দুর্বল হয়ে পড়েছে। ওর শরীর থেকে কেউ একটু একটু করে রক্ত বার করে নিচ্ছিল। শরীরের রক্ত খুবই কম, তবে চিন্তার কিছুই নেই, ঠিক হয়ে যাবে। ভালো করে কিছু খাওয়াতে হবে, আর একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। অনেক দিন ধরে শরীরে রোদের আলোও লাগেনি, শরীর যেন ঠান্ডা হয়ে গেছে। আপনারা দেখুন কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কিন্তু ডাক্তারবাবু, ও দিনের বেলা ঘর থেকে তো বের হতে চাইতো না, আর সব কিছু তো ঠিকই ছিল। তাহলে ওর শরীর থেকে কেউ রক্ত চুষে নেবে কি করে? কিভাবে হয়েছে আমি জানি না। শরীরে কোথাও কোনো ফুটো নেই, কিন্তু গায়ে কালো ছোট ছোট দাগগুলো বড় অদ্ভুত। চামড়ার কোনো রোগ হয়েছে বলে তো মনে হচ্ছে না, অথচ এই দাগগুলো আপনার গায়েও তো আছে। আর কিছু হবে না, এখন থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার একবার মুখ তুলে তাকালো তারানাথের দিকে। এরপর নিজের কাজ শেষ করে সে বেরিয়ে এলো বারান্দার কাছে। আমরা বুঝলাম ততক্ষণে বিকেল হয়ে এসেছে, বাড়ি ফেরা দরকার। এইদিকে যে সমস্ত কাজ হয়ে গেছে সেটাও বুঝতে পারছি। মালিনী, নারায়ণ আমাদের মতোই অবসন্ন শরীরে বসে আছে। একটু পরে জগতের জ্ঞান ফিরল। সে প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে, গোটা শরীরে ভীষণ ব্যথা। কোনো রকমে জগৎ বলল, বাবা বাবা বাবা, পুতুলটা, ওই পুতুলটা, ওটা আমার চোখের সামনে কেমন যেন বড় হয়ে গেল। এখন ওসব কথা থাক বাবা, এখন তুমি একটু ঘুমাও। ঠাকুর মশাই তোমার এই যাত্রা বাঁচিয়েতেই গেছে। এখন তুমি ঘুমাও, ঠাকুর মশাই সব ঠিক করে দেবে। জগৎ সেখানেই ঘুমিয়ে পড়ল। দাওয়া থেকে উঠে সেই ঘরের মধ্যে বিছানায় নিয়ে গিয়ে তাকে শুইয়ে দেওয়া দরকার। সে কথাটা যেন আমরা বেমালুম ভুলে গেলাম। এতক্ষণ ধরে যে অদ্ভুত ব্যাপার ঘটে চলেছিল তার কোনো ব্যাখ্যা আমাদের কাছে ছিল না। আমরা উৎসুক হয়ে তাকিয়েছিলাম তারানাথের মুখের দিকে। তারানাথ ক্লান্ত হয়েছিল। লাল কাপড়ে কপালের ঘাম মুছে ঢকঢক করে খানিকটা জল খেয়ে সে একটা সিগারেট খেল। সিগারেট আমার কাছেই ছিল। সেটা দিয়ে তাতে অগ্নিসংযোগ করে পরপর দুবার টান দিয়ে ধোঁয়া ছাড়ল। তারপর বলল, এত বড় বিপদের সম্মুখীন আমি এর আগে দুবার হয়েছিলাম। এই পুতুল তন্ত্রের ব্যাপারে আমি অনেক কিছুই জানি, কিন্তু পুতুল তন্ত্র কখনোই ভালো কাজে ব্যবহার করা যায় না। তার সর্বদা ব্যবহার করা হয় খারাপ কাজে, যাকে বলে কালো জাদু। তোমাদের পরিবারের কেউ, সে দূর সম্পর্কের কিংবা কাছের সম্পর্কের যাই হোক, সে তোমাদের ক্ষতি করার উদ্দেশ্যে সেই কালো জাদু জানা ওই লোকটিকে এখানে এনেছিল। সে কোনোভাবে এই বাড়িতে ঢুকে জগৎকে প্রথমে ওই পুতুল দিয়ে স্পর্শ করে। এই পুতুল সাদা থাকে প্রথমে। এর কথা প্রথমে এক সাধুর কাছে আমি শুনেছিলাম। যাকে মারতে চায় তার শরীরে স্পর্শ করালেই এই পুতুলের গায়ের রং বদলে লাল হয়ে যায়। একমাত্র সে ছাড়া বাকি সকলেই অশুভ কিছু অনুভব করতে পারলেও সে অনুভব করতে পারে একেবারে মৃত্যুর সময়, তার আগে নয়।
তার মানে আপনি বলতে চাইছেন ওই লোকটি জগৎকে একেবারে মারতে চেয়েছিল আজকে? হ্যাঁ, একেই বোধহয় বলে ভাগ্য লিখন। নারায়ণ আজ পর্যন্ত আমার কাছে আসেনি, অথচ আজ সকালে সে আমার কাছে গিয়ে পৌঁছলো। আর আর দেখো, আজ সকাল থেকেই আকাশে সূর্যের দেখা নেই। সূর্যের আলো না পড়ায় সে নিজের কাজ আরো আগে থেকেই করতে পারত। তার জন্য অন্ধকার হওয়ার প্রয়োজন ছিল না। মালিনী তখনও কেঁদে চলেছে। জগতের মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে সে বলল, আমিও একদিন দেখেছিলাম ঠাকুর মশাই, জানলার কাছে কে যেন দাঁড়িয়েছিল। রাতের বেলা হঠাৎ ঘুম থেকে উঠে গিয়েছিলাম। সেদিন হঠাৎ করে জানলার দিকে তাকিয়ে দেখতে পেলাম সেখানে কেউ একটা দাঁড়িয়ে আছে। সে আমায় দেখে অদ্ভুত ভাবে হাসলো। সে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি যে কিছু বলবো, চিৎকার করব, কিচ্ছু করতে পারলাম না। কেন যে করতে পারলাম না আমি জানি না। জানলার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে সেখান থেকে চলে গেল। তখনও যদি বুঝতে পারতাম এমন বড় কিছু একটা হতে চলেছে, তাহলে হয়তো। কিন্তু আপনি ঠিক কি করলেন বলুন তো ঠাকুর মশাই? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। তাছাড়া আমরা যখন ওই ডোবার ধারে চলে গিয়েছিলাম তখন কি হয়েছিল? এইবার তারানাথের মুখে একটা হাসি ফুটে উঠল। সে বলল, তোমরা যখন এখান থেকে চলে গেলে তার আগেই আমি অনুভব করতে পেরেছিলাম জগতের শরীরটাকে আমি আস্তে আস্তে আমার আয়ত্তে নিয়ে চলে আসার চেষ্টা করছিলাম। এর জন্য একটা তন্ত্র ব্যবহার করতে হয়, সে তন্ত্র আমার জানা ছিল। কিন্তু সেটা করতে গিয়ে যখন জগতের আত্মা পর্যন্ত পৌঁছালাম, তখন দেখতে পেলাম সেই আত্মার চারপাশে সেই কালো কালো পোকার মতো জিনিসগুলো ছড়িয়ে রয়েছে। প্রথমে বুঝতে পারিনি, তবে পরে বুঝতে পেরেছিলাম ওগুলো আসলে কোনো কালো পোকা নয়, ওগুলো হলো অন্য জগতের এক অদ্ভুত প্রাণী। ওই প্রাণী যখন আসে তখন তার ক্ষমতাকে ওই কালো পোকার মতো জিনিসগুলো বাড়িয়ে তোলে। সে আস্তে আস্তে শিকারকে নিচের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি দেখতে পেলাম জগতের আত্মাকে সেই পোকার মতো জিনিসগুলো বন্দি করে রেখেছে। তাকে অনেক ছাড়াবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তোমরা হয়তো দেখেছো আমি বিছানার কাছে দাঁড়িয়েছিলাম। তোমরা চলে যাওয়ার পর বিছানার কাছে দাঁড়িয়ে চোখ বন্ধ অবস্থায় ওই কাজগুলো আমি করেছিলাম। তোমরা খুব একটা ভালোভাবে বুঝতে পারবে না, তাই তোমাদের সহজ ভাষায় বুঝিয়ে বলি। আসলে ওই লোকটা পুতুল তন্ত্রের মাধ্যমে পুতুলের সাহায্যে জগতের শরীরে প্রবেশ করিয়েছিল ওই পোকার মতো জিনিসগুলো। জগৎ আর নারায়ণের শরীরে যে কালো কালো ছোট্ট ছোট্ট ফুটোগুলো দেখেছিলে, সেগুলো আসলে একটা প্রবেশপথের মতো। এই কালো পোকাগুলো ছোট্ট হয়ে তাদের শরীরে প্রবেশ করে শরীর থেকে একটু একটু করে রক্ত খেতে শুরু করেছিল। রক্তের সঙ্গে সঙ্গে ওরা আত্মাকেও একটু একটু করে নিজের হস্তগত করে ফেলে। তাই ওরা বিপদটা বুঝতে পারলেও আসলে বিপদটা যে কত বড় সেটা বুঝতে পারছিল না। আমি দেখতে পেলাম জগতের আত্মাকে ওরা বন্দি করে রেখেছে। জগতের শরীর তার নিয়ন্ত্রণে নেই। আর ঠিক তখনই বুঝতে পারলাম আশেপাশে কেউ একটা আছে যে বাইরে থেকে জগৎকে নিয়ন্ত্রণ করছে। তখনই তোমাদের বলাতে তোমরা ছুটে গেলে, আর সেও তোমাদের হাত থেকে বাঁচার জন্য ছুটতে গিয়ে জগতের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু ততক্ষণে যে অশুভ শক্তি সে জগতের পেছনে পুতুলের মাধ্যমে কাজে লাগিয়েছে, সেই অশুভ শক্তি তো জগতের পেছনে পড়ে রয়েছে। সে কিছুতেই জগৎকে ছাড়তে চায় না। সেটা কি ঠাকুর মশাই? তাদের নাম হয় না, আর হলেও সে কথা আমি জানি না। তোমরা চলে যাওয়ার পর এই ঘরের ভেতরেই তার আবির্ভাব হলো। জগতের ঠিক মাথার কাছে কালো ছায়ার মতো তাকে আমি দেখতে পেলাম। তার শরীর থেকে বেরিয়ে এসেছে
কালো কালো অদ্ভুত সুঁড়ের মতো কতগুলো জিনিস, আর সেই সুঁড়গুলো থেকে গালগাল করে বাইরে বেরিয়ে আসছে সেই পোকাগুলো। বুঝতে পারলাম তার হাত থেকে জগৎকে বাঁচানো সহজ হবে না, বিশেষ করে আমরা অনেক দেরি করে ফেলেছি। তাই অনেকটা সময় নিলাম, তার সঙ্গে কথা বলে জগৎকে এই দিক থেকে আটকে রাখার চেষ্টা করে তোমাদের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তাছাড়া আমার কেমন যেন মনে হচ্ছিল সূর্য উঠবে, আর সূর্য উঠলেই ওর ক্ষমতা কমবে। কিন্তু আপনি এতক্ষণ ওকে আটকে রাখতে পারলেন কিভাবে? এত চরম বিপদে পড়ে তুমি আমার কাছে এসেছো নারায়ণ, তোমায় হতাশ করব কি করে? আগের সময় হলে এই কাজ করতে খুব বেশি সময় লাগতো না। অনেক তন্ত্রমন্ত্র অভ্যাস নেই তো, ভুলে গিয়েছি, তাই ক্ষমতাও কমে এসেছে। কিন্তু আটকে রাখতে ওকে ঠিক পেরেছিলাম। আমি জানতাম এক সময় অধৈর্য হয়ে উঠে সামান্য ভুল সে করবে, আর তখন আমাদের জয় নিশ্চিত। কিন্তু আমরা তো কোনো কিছু দেখতে পাইনি, আর এই অশুভ শক্তি কি ভুল করলো? তোমরা তাকে দেখতে পাবে না। আমাদের এই জগতের সঙ্গে থাকা এক সমান্তরাল জগতে তাদের বাস। সেই সমান্তরাল জগতের কোনো কিছু সহজে দেখা যায় না। রাতের অন্ধকারে তাকে দেখা যায়, সূর্যের আলোর উপস্থিতিতে আমি তাকে সামান্য দেখতে পেয়েছিলাম, যদিও তাকে অনুভব করতে পেরেছি। সে যখন বুঝতে পারল আমি তাকে এখান থেকে সরতে দেব না, তখন সে চেষ্টা করেছিল জগৎকে মেরে ফেলার। আর সেটা বুঝতে পেরেই আমি ভয় পেয়ে গিয়েছিলাম, জগৎকে যদি সে মেরে তারপর এখান থেকে চলে যায়, তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না তখন। তাকিয়ে দেখলাম এই কথায় নারায়ণ এবং তার বউ মালিনী দুজনেই থতমত খেয়ে গেছে। কিশোরী উৎসুক হয়ে তাকিয়ে আছে। আমি যেন বুঝতে পারছিলাম তারানাথ কি করেছিল, তবুও তার মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। ততক্ষণে রোদ পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে। তারানাথ বলতে লাগলো, অনেক বছর আগে এমন একটা বিপদে পড়েছিলাম, সেখানে অশুভ শক্তি একজনকে প্রায় মৃত্যুর পথে নিয়ে যাবে এমন অবস্থা। আমার সঙ্গে তখন এক সাধু ছিল। অন্তিম মুহূর্তে সেই সাধু সেই অশুভ শক্তিকে ছেড়ে দেয়, তাকে চলে যেতে বলে। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু যেই মুহূর্তে সেই অশুভ শক্তি লোকটিকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই সেই সাধু তাকে আটকে ফেলে এবং তন্ত্রমন্ত্রের দ্বারা বেঁধে ফেলে। তখন বুঝতে পেরেছিলাম অশুভ শক্তি নিজের জয় নিশ্চিত মনে করে সামান্য অসাবধানী হয়ে পড়ে। ঠিক তেমনি এখানেও তাই হয়েছিল। যখন আমি বুঝতে পারলাম ওকে ছাড়তে পারবো না, তখন ওকে নিয়ে চলে যেতে বললাম। সে মনে করলো সে এক্ষুনি বাইরে বেরিয়ে যাবে। জানালাগুলো বন্ধ, দরজা দিয়ে সে বাইরে বেরোবে। বাইরে রোদের আলোয় তার অসুবিধা হওয়ার কথা ছিল না, কারণ সেই পুতুলের মধ্যে দিয়ে সে অশুভ শক্তির ক্ষমতা তখন চারপাশে রয়েছে। পোকাগুলো নিজেরা পড়লেও তাদের ক্ষতিও হবে, কিন্তু সামান্য সময় প্রয়োজন, তার মধ্যে সে চলে যাবে। আর তারপরেই চোখে পড়েছিল জগতের পায়ের কাছে থাকা সেই পুতুলটা। সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক করে ফেললাম। পুতুলটাকে শক্ত হাতে চেপে ধরে রাখলাম। পুতুলটা যেন আমার হাতে জীবন্ত হয়ে ঘুরে বেড়াতে লাগলো। আমার হাত থেকে বের হতে চাইছিল, কিন্তু আমার হাতে তখন তার বাঁধন পড়ে গেছে। যে মুহূর্তে সে বাইরে বেরোতে চাইল, তখনই তোমাদের বললাম তার গায়ে আগুন ছুঁড়ে দিতে। সঙ্গে সঙ্গে সেই পুতুলটিকেও আমি মন্ত্র পড়ে একেবারে বন্দি করে সেই অশুভ শক্তির হাত থেকে তাকে সরিয়ে ফেলে তাকে আগুনে পুড়িয়ে দিলাম। নিজের আবরণ ওই অশুভ শক্তির সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলে জগৎকে নিয়ে রোদের মধ্যে গিয়ে পড়েছিল। তাই সেই কালো পোকাগুলো তার কাছ পর্যন্ত পৌঁছতে পারল না। আগুনের জন্য সূর্যের আলো আর আগুন, এই দুই শক্তি দিয়ে যে কোনো অশুভ শক্তিকে হারানো যায়। আমি আগেই করতে পারতাম, কিন্তু তাহলে জগতের ক্ষতি হতো সব থেকে বেশি।
এইবার তোমরা বুঝতে পারলে কেন বলেছিলাম সেই অশুভ শক্তি জয়ের আনন্দে মস্ত বড় ভুল করে ফেলেছিলাম। বুঝতে পারলাম, কিন্তু ওই লোকটিকে কে এখানে পাঠিয়েছিল বলুন তো? লোকটি আমাদের বলল সে কারোর কাছ থেকে টাকা পেয়েছে। তুমি বলবে না আমি বলবো? এখানে যখন আমরা আসি তার আগে এই বাড়ির কর্তা অর্থাৎ হরিনারায়ণ হালদারের এক দুঃসম্পর্কের ভাই, তার নাম যতদূর মনে পড়ে জয়ন্ত চক্রবর্তী, সে এইখানে এসেছিল। এই বাড়ির সম্পত্তি সে হস্তগত করতে চেয়েছিল, কিন্তু এ বাড়ির কর্তা হরিনারায়ণ বাবু ওনার দুঃসম্পর্কের জেঠু হয়। আমাদের দুরবস্থার কথা শুনে সে আমাদের এখানে থাকতে দিয়েছিল, কিন্তু সেটা ওই জয়ন্ত চক্রবর্তীর সহ্য হয়নি। একদিন আমি বাড়িতে ছিলাম, সেদিন সে এসে আমাকে শাসিয়ে গিয়েছিল এই বাড়ির সম্পত্তি নাকি তার প্রাপ্য। হরিনারায়ণ বাবুকে দেখার জন্য সে নাকি অনেক টাকা পয়সা খরচ করে ওষুধপত্রের ব্যবস্থা করেছিল, কিন্তু হরিনারায়ণ বাবু তাকে ঠকিয়ে আমাদের সব দিয়ে গেছে। আমি তখন বাড়িতে একা মেয়ে মানুষ, আমি কি করব? তার সব কথা শুনে জগৎকে জড়িয়ে ধরে বসেছিলাম। সে শেষে গিয়ে বলেছিল যদি আমরা এখান থেকে না যাই তাহলে আমাদের মৃতদেহ যাতে এখান থেকে যায় সেই ব্যবস্থা করবে। আর অবাক কাণ্ড, 1 সপ্তাহের মাথায় এই সমস্ত ব্যাপার শুরু হলো। আমার তো মনে হয় এই সব কাজ ওই করেছে। তারানাথের মুখে একটা ম্লান হাসি। সে হাসতে হাসতে বলল, অন্যায় যে করে তার সঙ্গে খারাপ কিছু হবেই বৌমা, ও নিয়ে চিন্তা করবে না। কেউ তোমাকে ক্ষতি করেছে মানে তোমাকেও তার ক্ষতি করতে হবে, এ কথা কখনোই মনে আনবে না, বুঝলে? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর নারায়ণ, হ্যাঁ, তুমি কাল সকালে একবার আমার বাড়িতে এসো তো, তোমাকে একটা জিনিস দেব। বাড়ির চারপাশে কয়েকটা ক্রিয়া করতে হবে, তা না হলে কাল সকালে তোমার সঙ্গে আমি এখানে আসব। তবে আর কোনো চিন্তা নেই, জগৎ কিংবা তোমাদের কোনো ক্ষতি হবে না। এরপর আমরা উঠে পড়লাম। একটু পরেই সন্ধে নামবে, আমাদের বাড়ি ফিরে যাওয়া দরকার। পথে নেমে তারানাথকে বললাম, ওই কালো পোকাগুলো যখন আমাদের বলয়ে ঘিরে ফেলেছিল তখন সত্যি সত্যিই ভেবেছিলাম যে কিছু একটা আজ হয়ে যাবে। আপনি ভাগ্যিস সেই সময় আমাদের বললেন। অবাক হয়ে আমাদের দিকে তাকালো তারানাথ, বলল, আমি বললাম? তোমাদের আমি কি বলেছি? তোমরা চলে যাওয়ার পর থেকে আমি জগৎকে বাঁচানোর জন্য যে কি পরিমাণে চেষ্টা করছিলাম তা তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই সময় তোমাদেরকে আমি কি বলবো? সে কি, আমার যেন মনে হলো। তারপরে কিশোরী চুপ করে থেকে আমার দিকে তাকিয়ে বলল, আর একটা কথা তোমায় বলা হয়নি। সেই লাঠিটা দিয়ে যখন আমি বারবার কালো পোকার মধ্যে আঘাত করছিলাম তখন সামনে ডোবার কাছে সেই লোকটাকে দেখতে পেয়েছিলাম। আর তার সঙ্গে মনে হয়েছিল সেই ছোট্ট ডোবার ওপাশে জঙ্গলটার কাছে যেন কি একটা দাঁড়িয়ে আছে। তার পরনে ঠাকুর মশাইয়ের মতো লাল কাপড় দেখতে পেয়েছিলাম। তবে এক মুহূর্তের জন্যই মনে হয়েছিল লোকটা ডান হাতটা উপর দিকে তুলে কিছু একটা করছিল। সত্যি বলতে সেই সময় অন্ধকারে অত দূর পর্যন্ত দেখা সম্ভব নয়, তবু আমি এক মুহূর্তের জন্য দেখতে পেয়েছিলাম। ঠিক তখনই সূর্যের আলোটা একটু একটু করে বাড়তে শুরু করেছিল। তার আগে আমি উত্তর করলাম না, চুপ করে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম, যদি তারানাথ আমায় কথাগুলো না বলে থাকে তাহলে কে বলল? তাহলে আমাদের চরম বিপদের সময় আমাদের বাঁচাবার জন্য পুকুরের ওপাশে লাল কাপড় পরা কে এসে দাঁড়িয়েছিল? তারানাথকে অন্যমনস্ক মনে হলো। তাকে আর কিছু প্রশ্ন করতে ইচ্ছে হলো না। তার উপর দিয়ে বড় ধকল গেছে। আমরা হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম বড় রাস্তার দিকে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ব্যাপারটা এখানে শেষ হয়ে গেলেই বোধহয় ভালো হতো, কিন্তু সেটা হলো না। এরপরে আমরা যেদিন তারানাথের বাড়ি গিয়েছিলাম সেদিন তারানাথের মুখে শুনতে পেলাম, নারায়ণের বাড়িতে পরপর 2 দিন যেতে হলো। বেশ কিছু প্রক্রিয়া করে বাড়ির চারপাশে কয়েকটা জিনিসও পুঁতে দিতে হলো।
তবে নারায়ণ একটা খবর দিয়েছে। কি খবর? মালিনী যে জয়ন্ত চক্রবর্তীর কথা বলেছিল, নারায়ণ দুদিন পরে সেখানে খোঁজ নিয়েছিল। সেদিন আমরা ওদের বাড়িতে গিয়ে সমস্ত বিপদ থেকে ওদের রক্ষা করেছিলাম। তার একদিন পরে রাতের বেলা হঠাৎ করে জয়ন্ত চক্রবর্তী মারা যায়। কোথাও কিছু নেই, সুস্থ সবল মানুষ হঠাৎ করে মারা পড়ে। ডাক্তার নাকি তাকে দেখে বলেছে হার্টের ক্রিয়া বন্ধ হয়ে মারা পড়েছিল। কিন্তু জয়ন্ত চক্রবর্তী এমন ভাবে মারা পড়ল কি করে? কিছু জানি না, তবে কর্মফল বুঝলে, কর্মফল সবাইকে ভুগতে হবে। আমি আর কিশোরী মুখ চাওয়াচাওয়ি করেছিলাম, কিছুই বলিনি। তবে মনে মনে এটুকু বুঝতে পেরেছিলাম, জয়ন্ত চক্রবর্তী যদি জগৎকে মারার চেষ্টা করে থাকে, তাহলে তার কর্মফল তাকে ভুগতে হয়েছে।